আসসালামু আলাইকুম। আজকে আমরা আজিবুর স্যারের অনুশীলনী প্রশ্ন উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্র কোষ এবং এর গঠন এটা সলভ করব। এবং তোমরা জানো যে এমন ভাবেই আমরা অনুশীলনী সলভ ক্লাসগুলো নিই যাতে তোমাদের একটা প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে 3 থেকে 4টা প্রশ্ন একসাথে পড়া হয়ে যায়, রিলেভেন্ট ইনফরমেশনগুলো যাতে তোমাদের সুন্দর মতো রিভাইজ হয়ে যায়। এবং সত্যি কথা বলতে তুমি যদি একটা অনুশীলনী ভালো মতো সলভ করতে পারো আমাদের ক্লাসের সঙ্গে, তোমার ফুল বইটা একবার মোটামুটি ভালো মতো রিভাইজ হয়ে যাবে, রিক্যাপ হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম প্রশ্ন বলছে কি যে জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কোনটা? জীবদেহের জৈবিক কার্যকলাপের একক হচ্ছে আমাদের জীবকোষ, সেটা আমরা সবাই জানি। সো জীবদেহের জৈবিক কার্যকলাপের একক হচ্ছে আমাদের জীবকোষ। তোমরা জানো যে জীবকোষকে আমরা মূলত জৈবিক কার্যকলাপের এককও বলতে পারি, আবার কিন্তু আমাদের জীবদেহের গাঠনিক এককও যদি আসে সেটাও কিন্তু আমাদের জীবকোষই হবে অ্যান্সার। আচ্ছা, অনেক সময় পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কোনটাকে? এটা একটু লিখে রাখি আমি পাশে, যে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, প্রোটোপ্লাজমকে কি বলা হয়? প্রোটোপ্লাজমকে বলা হয়ে থাকে জীবনের ভৌত ভিত্তি। জীবনের ভৌত ভিত্তি। ওকে, এরপরে দেখো যে সেল শব্দটা আসলে কোন ভাষা থেকে এসেছে। তো সেল শব্দটা কোন ভাষা থেকে এসেছে? এটা এসেছে ল্যাটিন ভাষা থেকে। নর্মালি দেখা যায় যে মেডিকেল এডমিশন টেস্ট কিংবা ডেন্টাল এডমিশন টেস্ট বলো, বোর্ড পরীক্ষায় বলো, এই ধরনের একদম মুখস্থ টাইপের জিনিসগুলো একটু তুলনামূলক কম আসে। ঠিক আছে, সংখ্যাগত ইনফরমেশন একটু কম আসে, সায়েন্টিস্টের নাম একটু তুলনামূলক কম আসে, কিংবা এই ধরনের একদম অ্যাবস্ট্রাক্ট ইনফরমেশনগুলো একটু কম আসে। সচরাচর কনসেপচুয়াল ব্যাপার অথবা কোষ এবং এর গঠন থেকে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গাণুর কাজগুলা কিংবা আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে ডিএনএ আরএনএ সংক্রান্ত, ক্রোমোজোম সংক্রান্ত, সেই ব্যাপারগুলাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসতে দেখা যায়। এবার দেখো 3 নম্বরে যে কোন বিজ্ঞানীগণ কোষতত্ত্ব মতবাদ দেন। কোষতত্ত্ব মতবাদ দিয়েছেন কারা? স্লাইডেন এবং সোয়ান। এবং এই কোষতত্ত্বে কিন্তু কি বলা হয়েছে যে প্রত্যেকটা জীবকোষ, প্রত্যেকটা জীবদেহ অসংখ্য জীবকোষ নিয়ে গঠিত, এবং জীবকোষগুলা পূর্ববর্তী অথবা পূর্ব কোন একটা কোষ থেকে এই কোষগুলোর মূলত সৃষ্টি হয়, এটাই বোঝানো হয়েছে। মানে কোষ বিভাজনের কথা কিন্তু এই কোষতত্ত্বের মধ্যেই আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরে বলছেন কি, যেমন এখানে বলছে সিঙ্গার এবং নিকলসন। তোমরা জানো যে সিঙ্গার এবং নিকলসন কিন্তু আমাদের কোষ ঝিল্লির একটা মডেল, যেটা ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল ধারণা দিয়েছেন কে? সিঙ্গার এবং নিকলসন। আচ্ছা, তারপরে 4 নম্বরে কোষ প্রাচীর আবিষ্কারক এবং কোষ প্রাচীরের আবিষ্কার এবং নামকরণ কে করেছেন? তো 4 নম্বরের অ্যান্সার হবে কিন্তু রবার্ট হুক। রবার্ট হুক তিনি কোষ প্রাচীরের আবিষ্কার করেন এবং নামকরণ করেন। এবং সত্যি কথা বলতে রবার্ট হুক যেই ব্যাপারটা তিনি পর্যবেক্ষণ করতে সমর্থ হয়েছিলেন সেটা আসলে কোষ প্রাচীর ছিল। তিনি আসলে জীবিত একদম কোনো একটা কোষ পর্যবেক্ষণ করতে কিন্তু সমর্থ হন নাই। আচ্ছা, তো কোষ তত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? আমরা জানি যে রবার্ট হুককে কিন্তু বলা হয়ে থাকে কোষ তত্ত্বের জনক। কিন্তু যদি বলা হয় যে আধুনিক কোষ বিদ্যার জনককে, যদি বলা হয় আধুনিক কোষ বিদ্যার জনককে, আধুনিক কোষ বিদ্যার জনককে, তখন অ্যান্সার হবে হচ্ছে কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন, তাকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। আর কোষবিদ্যা বলতে আমরা বুঝে থাকি সাইটোলজি। আর আমরা জানি যে একাধিক কোষ যখন মিলেমিশে একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয়ে থাকে টিস্যু, এবং সেই কোষগুলো কিন্তু একই উৎস থেকে সৃষ্টি হয়। সো এই টিস্যু তত্ত্বকে বা টিস্যু বিদ্যাকে আমরা বলে থাকি কিন্তু হিস্টোলজি। এই কথাটাও মাথায় রাখবা, কোষবিদ্যা মানে সাইটোলজি, আর টিস্যু বিদ্যা বা টিস্যু তত্ত্ব হচ্ছে আমাদের হিস্টোলজি। 5 নম্বরে বলা হয়েছে দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলা হয়? দুটি কূপ যদি পাশাপাশি থাকে তখন বলা হয়ে থাকে পিট জোড় অথবা পিট পেয়ার। তুমি জানো যে পিট মানে একটা গর্ত, একটা গর্তকে আমরা বলতে পারি হচ্ছে পিট। কিন্তু এই ধরনের দুইটা কূপ যখন পাশাপাশি থাকে, অর্থাৎ দুইটা কোষের মধ্যে দুইটা কূপ পাশাপাশি অবস্থায় আছে, তখন সেটা হচ্ছে পিট পেয়ার। এবং মনে রাখতে হবে যে পিট পেয়ার বা পিট জোড়ে শুধুমাত্র কোষ প্রাচীরের কোন স্তরটা থাকে? কোষ প্রাচীরে শুধুমাত্র মধ্য পর্দা থাকে। তোমরা জানো যে কোষ প্রাচীরের সর্ববাইরের যে স্তর সেটাকে বলা হয় মধ্য পর্দা। কোন একটা কোষের কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর কোনটা? মধ্য পর্দা। ওকে, আর পিট পেয়ারে আমাদের এখানে যে মধ্য পর্দাটা থাকে সেটাকে বলা হয়ে থাকে পিট মেমব্রেন। ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কখনো পরীক্ষায় আসে যে এই পিট পেয়ারের মধ্যে কি কোনো সেকেন্ডারি প্রাচীর অথবা টারশিয়ারি প্রাচীর থাকে, প্রাইমারি প্রাচীর থাকে, উত্তর হচ্ছে না, শুধুমাত্র মধ্য পর্দাই কিন্তু এখানে থাকে, যেই মধ্য পর্দাটার নাম হয়ে যায় পিট মেমব্রেন। 6 নম্বরে বলছে কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণকে আমরা কি বলে থাকি? আমরা জানি সেটাকে বলবো হচ্ছে আমরা প্লাজমা লেমা। প্লাজমা লেমা মানে কি বলছি?
তুমি জানো যে কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণ। তো কোষের সজীব অংশকে কিন্তু আমরা বলে থাকি প্রোটোপ্লাজম, তাই না? এই প্রোটোপ্লাজমের মধ্যে আছে আমাদের কোষ ঝিল্লি, আমাদের সাইটোপ্লাজম এবং আছে হচ্ছে নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লিরই বিভিন্ন নাম আছে, যেমন কোষ ঝিল্লিকে অনেক সময় বলা হয়ে থাকে প্লাজমা লেমা, আবার কোষ ঝিল্লিকে অনেক সময় বলা হয়ে থাকে প্লাজমা লেমা বলা হয়ে থাকে, আবার বলা হয়ে থাকে হচ্ছে বায়োমেমব্রেন। বায়োমেমব্রেন কেন? মেমব্রেন মানে পর্দা, আর বায়ো মানে যেহেতু এটা সজীব একটা পর্দা, এই জন্য এটাকে বলা হয়েছে বায়োমেমব্রেন। আবার এটাকেই বলা হয়ে থাকে সাইটোমেমব্রেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে সাইটোমেমব্রেন। সাইটোমেমব্রেন বলা হয়ে থাকে, কারণ সাইটোপ্লাজমকে ঘিরে এই পর্দাটা অবস্থান করে, এজন্য এটাকে সাইটোমেমব্রেনও বলা হয়ে থাকে। তাহলে কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণ হচ্ছে কোষ ঝিল্লি অথবা প্লাজমা লেমা অথবা বায়োমেমব্রেন অথবা সাইটোমেমব্রেন। এবার আসো 7 নম্বরে, যে পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা কি জিনিস? এটা হচ্ছে সাইটোপ্লাজমিক সংযোগ, দুইটা কোষের মধ্যবর্তী সংযোগ হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা, এটাকে বলে থাকি আমরা সাইটোপ্লাজমিক সংযোগ। এবং এই প্লাজমোডেজমাটা কিন্তু থাকে কোন বরাবর? ওই যে পিট পেয়ার আমরা বললাম, সেই পিট পেয়ার বরাবর থাকে হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। ওকে, প্লাজমা লেমা মানে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন অর্থাৎ আমাদের প্লাজমা মেমব্রেন। তারপরে পিট মেমব্রেন কাকে বলে থাকি? পিট পেয়ারে যে মধ্যপর্দা থাকে সেটাকে বলে থাকি আমরা পিট মেমব্রেন। আর মাইসেলি কি বলে থাকি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে আমরা বলে থাকি মাইসেলি। আমরা জানি যে একটা সেলুলোজ নির্মিত হয় অসংখ্য বিটা ডি গ্লুকোজ নিয়ে, এবং এই সেলুলোজ চেইনগুলা প্রায় 100টার মতো সেলুলোজ চেইন মিলিত হয়ে মাইসেলি তৈরি করে থাকে। এজন্য মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ওকে, মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তো মাইসেলি নামক সূত্রের প্রস্থচ্ছেদে কতটা সেলুলোজ অণু থাকে বা সেলুলোজ চেইন থাকে? উত্তর হবে হচ্ছে 100টা সেলুলোজ অণু বা সেলুলোজ চেইন থাকে। আজিবুর স্যারের বইতে এটা একদম ডিরেক্টলি কিন্তু আমাদের আজিবুর স্যারের বইতে দেয়া আছে জিনিসটা। কিভাবে বলা হয়েছে? বলা হয়েছে সেলুলোজ অসংখ্য বিটাডি গ্লুকোজ নির্মিত, এবং এই সেলুলোজ অণুগুলা চেইনের মতো, প্রায় 100টা সেলুলোজ অণু বা সেলুলোজ চেইন মিলিত হয়ে এই মাইসেলিটা তৈরি করে থাকে। ঠিক আছে, এটাকেই বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি, অনেক সময় বলা হয়ে থাকে, যেটা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আমি এখানে লিখে দিই, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ওকে ওকে ফাইন। এবার আসো, ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী প্রদান করছেন? তোমরা জানো যে সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল প্রদান করছেন। তো কথা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলটা আসলে কিসের মডেল? এটা আমাদের কোষ ঝিল্লির একটা গাঠনিক মডেল। ওকে, তো কোষ ঝিল্লির গাঠনিক মডেল সম্পর্কে অনেকে অনেক ধরনের ধারণা দিছে, যেমন ড্যানিয়েলি এবং ডেভসন তারা দিছিলেন হচ্ছে স্যান্ডউইচ মডেল। তাদের মডেলটার নাম ছিল কি? তাদের মডেলের নাম ছিল হচ্ছে স্যান্ডউইচ মডেল। আর রবার্টসনের ছিল কোনটা? ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ওকে, তাছাড়া আমাদের কোষ ঝিল্লি সংক্রান্ত আরেকটা মডেল আছে যেটাকে বলা হয় বেনসন্স মডেল। কি মডেল? বেনসন্স মডেল। তো জেনে রাখলা যে বেনসন্স মডেলটা আসলে কোষ ঝিল্লির একটা গাঠনিক মডেল, এটা কিন্তু কোষ প্রাচীর সংক্রান্ত না। ওকে, একটু ভালো মতো দেখে রাখতে হবে এইসব জিনিস, যখন প্রশ্ন যখন এইসব একটু ডিপ জায়গা থেকে চলে আসে তখনই দেখা যায় তোমরা একটু ভুল করো। 10 নম্বরে বলা হয়েছে যে পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? সো পর্দাবিহীন অঙ্গাণু হচ্ছে আমাদের রাইবোজোম। আমরা জানি যে সুকেন্দ্রিক কোষ এবং প্রাককেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদিকেন্দ্রিক কোষে শুধুমাত্র পর্দাবিহীন অঙ্গাণুগুলো দেখা যায়, পর্দা বিশিষ্ট কোনো অঙ্গাণু কিন্তু আমরা প্রাককেন্দ্রিক কোষে পাই না। সো পর্দাবিহীন অঙ্গাণু কি কি আছে? মনে রাখতে হবে যে প্রথম মামারাই সেরা, প্রথম মামারাই সেরা। ওকে, তাহলে প্রোতে মনে রাখতে হবে প্রোটিওজোম, প্রোটিওজোম। তারপরে হচ্ছে মাতে মনে রাখবা মাইক্রোটিউবিউলস, আমি সংক্ষেপে মাটি লিখলাম, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট। তারপরে আছে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ইতে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর সেতে হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আশা করি তোমরা জানো যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে একসাথে বলা হয়ে থাকে কোষীয় কঙ্কাল, রাইট?
আচ্ছা, এরপরে আসো 11 নম্বরে, নিচের কোন অঙ্গাণুটি শুক্রাণু গঠনে সহায়তা করে থাকে? নিচের কোন অঙ্গাণুটি শুক্রাণু গঠনে সহায়তা করে থাকে? সো এখানে অ্যান্সারটা হবে কোনটা? এটা অ্যান্সারটা হচ্ছে গলজি বস্তু। এখন কেন এটা গলজি বস্তু দিল? দেখো, মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে একটা জিনিস লেখা আছে যে ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে সহায়তা করে মাইটোকন্ড্রিয়া। এটা আবুল হাসান স্যারের বইতে কিন্তু ডিরেক্ট বলা আছে। এখন কিভাবে সহায়তা করে? মাইটোকন্ড্রিয়া নরমালি শক্তি অথবা জৈব মুদ্রা এটিপি তৈরির মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে থাকে। ওকে, বাট যদি পরীক্ষায় আসে ডিম্বাণু ও শুক্রাণুকে সহায়তা, ডিম্বাণু ও শুক্রাণু গঠনে সহায়তা করে কোনটা, তখন আনসার হতে পারে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু বলছে যেটা শুক্রাণু গঠনে সহায়তা করে কোন অঙ্গাণু, তখন আনসার আমি কেন গলজি বস্তু দিলাম? কারণ গলজি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এখানে একটু লিখে রাখি যে গলজি বস্তু কি তৈরি করে? গলজি বডি শুক্রাণুর অ্যাক্রোজোমটা তৈরি করে থাকে, অ্যাক্রোজোম তৈরি করে থাকে। ওকে, আর শুক্রাণুর লেজ কোত্থেকে আসে? শুক্রাণুর লেজ তৈরি করে থাকে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল তৈরি করে থাকে শুক্রাণুর লেজ। আচ্ছা, তাহলে শুক্রাণুর এই যে লেজ আছে, এই লেজের বিচলনে কে সহায়তা করে? মনে রাখতে হবে মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস শুক্রাণুর লেজের বিচলনে সহায়তা করে থাকে। ক্লিয়ার জিনিসটা? একসাথে আমরা বেশ কিছু জিনিস দেখে ফেললাম। আচ্ছা, এবার আসো 12 নাম্বারটা, যে সিস্টার্ন এবং ভেসিকলের সঙ্গে সংযুক্ত হয়ে জালের মতো গঠন তৈরি করে থাকে কোন অঙ্গাণু? এটা হবে আনসার কোনটা? এটার আনসার হবে হচ্ছে টিউবিউল। কেন এটা টিউবিউল দিলাম? দেখো, এখানে বলছে জালের মতো গঠন। সো এই জালের মতো গঠন আমরা জানি যে আমাদের সাইটোপ্লাজমীয় কোন অঙ্গাণুটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। সো এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে আমরা তিন ধরনের গঠন দেখতে পাই। একটাকে বলা হয়ে থাকে সিস্টার্ন, একটাকে বলা হয় ভেসিকেল, আর একটাকে বলা হয় টিউবিউল। বুঝতে পারছো? এই জন্য অ্যান্সার হয়েছে হচ্ছে আমাদের টিউবিউল। আর যদি বলে যে গোলজি বস্তুর গঠন কি কি, একটু দেখে রাখো যে গোলজি বস্তুর গঠন কি কি হয়। গোলজি বস্তুর গঠন আছে হচ্ছে তিনটা, সেটাও কিন্তু তিনটা। নাম্বার 1-এ বলতে হবে আমাদের সিস্টার্ন, নাম্বার 2-তে হচ্ছে আমাদের হবে ভেসিকেল, ভেসিকেল, এই নাম্বার 3-তে হচ্ছে ভ্যাকুওল। এটা পরীক্ষায় আসে অনেক সময়, ঠিক আছে? এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা তিন ধরনের গঠন দেখতে পাই। একটাকে আমরা বলে থাকি সিস্টার্ন, 2 নম্বরে হচ্ছে আমাদের ভেসিকেল, 3 নম্বরে হচ্ছে টিউবিউল। আর গলজি বস্তুতে কোনো টিউবিউল থাকবে না, গলজি বস্তুতে থাকে হচ্ছে ভ্যাকুওল টাইপের একটা গঠন, সাথে সিস্টার্ন আর ভেসিকেল থাকে। আর ভেসিকেল মানে যেই ভ্যাকুওলের মধ্যে আসলে একটু পানি জাতীয় পদার্থ থাকে, সেটাই হচ্ছে আমাদের ভেসিকেল সাবস্টেন্স হিসেবে কাজ করে থাকে। এরপরে আসো আমাদের 13 নম্বরে বলা হয়েছে যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে মূলত শক্তি উৎপাদন করা, শক্তি উৎপাদন করা, অর্থাৎ জৈব মুদ্রা বা এটিপি উৎপাদনের কাজটা করে থাকে মাইটোকন্ড্রিয়া। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা কাজ তোমরা একটু মাথায় রাখবা। যেমন যদি বলা হয় যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অথবা অ্যাপোপ্টোসিস, তোমরা জানো যে কোষের স্বাভাবিক মৃত্যুকে আমরা বলে থাকি অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া। তারপর মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিম্বাণু ও শুক্রাণু গঠনে সহায়তা করে থাকে, সেটাও একটু আগে কিন্তু আমি তোমাদের বলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা কথা তোমরা জেনে রাখবা যে এই যে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করতেছে, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে উদ্বুদ্ধ বা মোটিভেট কে করে? সেই কাজটা করে থাকে কিন্তু গলজি বস্তু। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে উদ্বুদ্ধ, সংক্ষেপে লিখলাম শক্তি উৎপাদনে উদ্বুদ্ধ করে থাকে কে? উদ্বুদ্ধ করবে হচ্ছে গলজি বডি। ক্লিয়ার? উদ্বুদ্ধ কে করবে? উদ্বুদ্ধ করবে হচ্ছে গলজি বডি, মনে যেন থাকে। তারপরে হচ্ছে কোষের কোন অঙ্গাণু, বাকিগুলো তোমরা পারবা। যেমন শর্করা তৈরি করে থাকে কে? আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট। তারপরে হচ্ছে প্রোটিন কে তৈরি করবে? রাইবোজোম প্রোটিন তৈরি করবে। আর লাইসোজোম তৈরির কাজটা কে করে? লাইসোজোম তৈরির কাজটা কিন্তু করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং গোলজি বস্তু সেই লাইসোজোমটাকে প্যাকেটজাত করে বা ঝিল্লিবদ্ধ করে। তোমরা এটা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি এটা হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ধরো এ সাবস্টেন্সটা তৈরি হয়েছে, এই এ সাবস্টেন্সটাকে প্যাকেটজাত বা ঝিল্লিবদ্ধ করার কাজটা করে থাকে গলজি বডি। কেন গলজি বডি এই কাজটা করে? গলজি বডি কিন্তু অন্তঃকোষীয় পরিবহন, মানে এই এ জাতীয় বস্তুটাকে কোষের ভেতর থেকে কোষের বাইরে নিয়ে যাওয়ার কাজটা করে থাকে গলজি বস্তু। এজন্য বলা হয় অন্তঃকোষীয় পরিবহনে আমাদের গলজি বস্তুটা ভূমিকা পালন করে থাকে। অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরিকৃত বস্তুগুলোকে প্যাকেটজাত বা ঝিল্লিবদ্ধ করার কাজটা করে থাকে গলজি বস্তু। ওকে, 14 নম্বরে বলা আছে নিচের কোন অঙ্গাণু এটিপি সিনথেসিস করে থাকে? সেটা আমরা বলে থাকি যে আমাদের
মাইটোকন্ড্রিয়া আমাদের এটিপিটা সিনথেসিস করবে, আমরা এটা জানি। এখন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু শক্তি উৎপাদনের কারখানা, ঠিক আছে, কারণ আমরা মাইটোকন্ড্রিয়াতে এটিপি বা জৈব মুদ্রা বা শক্তি উৎপন্ন হচ্ছে। আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু, কারণ আলোক শক্তিকে সে কিন্তু জৈবিক শক্তিতে রূপান্তরিত করতেছে, ঠিক আছে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলে থাকি, শক্তি রূপান্তরের অঙ্গাণু। এটা খুবই সূক্ষ্ম একটা পার্থক্য, মনে যেন থাকে। তাহলে শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা, অঙ্গাণু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ওকে ওকে, এবার আসো 15 নাম্বারটা, যে মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম কে প্রত্যক্ষ করছেন। মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম প্রত্যক্ষ করছেন কে, আলবার্ট ভন কলিকার। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছেন, তোমরা জানো। আচ্ছা, তারপরে হচ্ছে বায়োলজিক্যাল পাওয়ার হাউসে কোন পদার্থের পরিমাণটা 25 থেকে 30%। সো বায়োলজিক্যাল পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনের কেন্দ্র কোনটা, আমরা জানি মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে লিপিডের পরিমাণ কত, লিপিডের পরিমাণ হচ্ছে আমাদের 25 থেকে 30%। লিপিডের পরিমাণ কত, লিপিডের পরিমাণ হচ্ছে 25 থেকে 30%। তো এই মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন কত পার্সেন্ট থাকে, প্রোটিন থাকে হচ্ছে 65%-এর মতো প্রোটিন থাকে। গ্লিসারাইড থাকে কত পার্সেন্ট, মনে রাখবা 29% হচ্ছে গ্লিসারাইড থাকে। আমি আগেই বলছি সংখ্যাগত ইনফরমেশনগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু ভাইয়ার মুখ নিঃসৃত অমর বাণীর মাধ্যমে যেসব সংখ্যাগত ইনফরমেশন উচ্চারিত হবে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবা। ওকে, আচ্ছা, 29% মাইটোকন্ড্রিয়ার উপাদান হচ্ছে গ্লিসারাইড হিসেবে ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো এই যে লিপিড থাকে মাইটোকন্ড্রিয়াতে, মোট লিপিডের 90% কিন্তু আমাদের ফসফোলিপিড হিসেবে থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে মোট যতটুকু লিপিড থাকে তার মধ্যে 90%ই ফসফোলিপিড হিসেবে থাকে। ওকে, এবং এই ফসফোলিপিডের মধ্যে একটা হচ্ছে কার্ডিওলিপিন। কি বললাম, কার্ডিওলিপিন একটা ফসফোলিপিড। এই কার্ডিওলিপিন কোথায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে পাওয়া যায়। কার্ডিওলিপিন পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে। ওকে, মনে যেন থাকে। তাহলে কার্ডিওলিপিন কি, এটা ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড। ওকে, তারপর দেখো মাইটোকন্ড্রিয়াতে প্রায় কত ধরনের এনজাইম এবং কোএনজাইম পাওয়া যায়। প্রায় 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম পাওয়া যায়, প্রচুর পরিমাণে এনজাইম পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার বিপাক হার বা মেটাবলিজম রেট অনেক বেশি, কারণ এটার মধ্যে বিক্রিয়া হতেই থাকে। ওকে, আমাদের দেহের মধ্যে যত ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সবগুলোকে কিন্তু আমরা একসাথে বলে থাকি বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম। এরপরে দেখো কোনটি স্টার্চ অথবা শ্বেতসার সঞ্চয় করে থাকে। আমরা জানি যে যেই প্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যটাকে সঞ্চয় করে সেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট, যেটা আসলে বর্ণহীন। এই লিউকোপ্লাস্ট কিন্তু 3 ধরনের থাকে। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তো অ্যামাইলোস কথার সাথে সম্পর্কিত কোনটা, শ্বেতসার, রাইট। সো এই অ্যামাইলোপ্লাস্টটা স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করবে। ওকে, আরেকটা লিউকোপ্লাস্ট হচ্ছে ইলায়োপ্লাস্ট। তো ইলায়ো কথাটা অনেকটা ইয়েলো টাইপের অথবা হলুদ টাইপের, তার মানে চর্বির কথা মনে পড়তে পারে আমাদের। সো ইলায়োপ্লাস্টটা চর্বি সঞ্চয় করে থাকে। এবং আরেকটা আছে অ্যালিউরোপ্লাস্ট, তোমরা জানো এটা প্রোটিন জাতীয় খাবারটা সঞ্চয় করে থাকে। এই তিনটাই কিন্তু আমাদের লিউকোপ্লাস্ট, মানে বর্ণহীন প্লাস্টিড। আর ক্রোমোপ্লাস্ট মানে কি, ক্রোমো মানে হচ্ছে বর্ণ, তার মানে রঙিন প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্রোমোপ্লাস্ট। ওকে, পরিণত উদ্ভিদ কোষে আমাদের কয়টা প্লাস্টিড থাকে, পরিণত উদ্ভিদ কোষে আমরা 25 থেকে 60টার মতো প্লাস্টিড পেতে পারি। এবং নর্মালি দেখা যায় যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে আমাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি বা প্লাস্টিডের আকৃতি কিরকম হয়, লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা বেশি পেয়ে থাকি। ওকে, লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা মূলত এখানে বেশি পেয়ে থাকি। এটা পরের প্রশ্নেই দেয়া আছে, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি নরমালি কি ধরনের হয়, নরমালি এটা লেন্স আকৃতির হয়ে থাকে। আচ্ছা, কয়টা ব্যাপার মনে রাখতে হবে যে আর কি কি ধরনের প্লাস্টিডের আকৃতি কোথায় কোথায় পাওয়া যায় একটু মনে রাখতে হতে পারে। যেমন পেয়ালা আকৃতি, এই পেয়ালার কথা মনে পড়তে পারে হচ্ছে কাপের মাধ্যমে। তাহলে কাপ দিয়ে মনে রাখতে হয় ক্ল্যামাইডোমোনাস, কাপ ক্ল্যামাইডো। এই ক্ল্যামাইডোমোনাস এখানে পেয়ালাকৃতি বা কাপ আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তারপরে দেখো তারক আকৃতি। তো তারক আকৃতি কিরকম, একটা জিগজ্যাগ প্যাটার্ন না, সো জিগনেমা। এই জিগনেমার মধ্যে আমরা পাই তারক আকৃতির ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফিতা বা আংটি বা গার্ডেল। তিনটা কথা উচ্চারণ করলাম ভাইয়া, একটা হচ্ছে ফিতা অথবা আংটি অথবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট। এই আকৃতির ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায় হচ্ছে ইউলোথ্রিক্স এর মধ্যে। কোথায়, ইউলোথ্রিক্স এর মধ্যে। ওকে, ঠিক আছে।
এরপর আসো কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কিন্তু হচ্ছে সেন্ট্রিওল। এটা একদম বইয়ের ডিরেক্ট একটা লাইন তুলে দেওয়া হয়েছে যে সেন্ট্রিওল আসলে স্বপ্রজননক্ষম অঙ্গাণু। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট কিংবা মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ থাকে এবং তাদের নিজস্ব কিন্তু কি থাকে 70S প্রকৃতির রাইবোজোমও কিন্তু থাকে। সো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টও কিন্তু বিভাজনে সক্ষম, বাট বইয়ের মধ্যে একদম ডিরেক্টলি বলা হয়েছে যে স্বপ্রজননক্ষম অঙ্গাণু হচ্ছে আমাদের সেন্ট্রিওল। ওকে, মনে রাখতে হবে এটা। গলজি বডিকে আমরা বলে থাকি কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন বলে থাকি গলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি? কারণ তোমরা জানো যে অলিগোস্যাকারাইডের সাথে পার্শ্ব শৃঙ্খল, অলিগোস্যাকারাইডের সাথে এভাবে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করে জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ করতে পারে কিন্তু আমাদের এই গলজি বডি, এজন্য এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। নিউক্লিওটাইডের ভান্ডার কোনটা? নিউক্লিওটাইডের ভান্ডার হচ্ছে আমাদের নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত একটা গঠন, যেটা হচ্ছে নিউক্লিওলাস। এর মধ্যে কিন্তু নিউক্লিওটাইড প্রচুর পরিমাণে থাকে। ওকে, এখন অনেক সময় তোমরা তোমাদের কনসেপশনে একটু ভুল থাকে, মনে রাখতে হবে দুইটা কথা। একটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন। ওকে, আর একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলে থাকি ট্রান্সক্রিপশন। তো মনে রাখতে হবে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কিন্তু আমরা সব ধরনের আরএনএ কিন্তু তৈরি করতে পারি, শুধুমাত্র যে এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ব্যাপারটা এরকম না। ডিএনএ থেকে সব ধরনের আরএনএ উৎপাদনের কাজটা করে থাকে কিন্তু আমাদের এই ট্রান্সক্রিপশন প্রসেসটা। সো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এই দুইটাই কোথায় হয়? এই দুইটাই হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? এবং এই প্রক্রিয়াটা হওয়ার সময় নিউক্লিওটাইড গুলা কোত্থেকে আসে? নিউক্লিওলাস থেকে আসে, কারণ ওর মধ্যে প্রচুর নিউক্লিওটাইড পাওয়া যায়। মনে রাখতে হবে এটা। আর ট্রান্সলেশন প্রক্রিয়া কোথায় হয়? ট্রান্সলেশন প্রক্রিয়া হবে কিন্তু আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। এটা প্রকৃত কোষের কথা। এখন আদি কোষে তো আসলে প্রকৃত নিউক্লিয়াস আমরা খুঁজে পাই না, রাইট? সেজন্য ওইখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবগুলাই বলা হয়ে থাকে যে কোষের সাইটোপ্লাজমেই হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখো কোষের মস্তিষ্ক কোনটা? তোমরা জানো যে কোষের মস্তিষ্ক অথবা হচ্ছে সেন্টার বা কেন্দ্রিকা সবগুলাই কিন্তু বলা হয়ে থাকে আমাদের এই নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রোমোজোমের কোন অংশকে নিউক্লিওলাস সংগঠক বলা হয়ে থাকে? এটা মনে রাখতে হবে যে ক্রোমোজোমের কোন অঞ্চলকে নিউক্লিওলাস সংগঠক বলা হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের গৌণ কুঞ্চন। ঠিক আছে, গৌণ কুঞ্চন বরাবর কিন্তু থাকে হচ্ছে স্যাটেলাইট বা স্যাট অঞ্চল। ওই স্যাট অঞ্চলে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো নিউক্লিওলাসের সাথে সংযুক্ত হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গৌণ কুঞ্চন হয় কিসের জন্য? স্যাটেলাইট সৃষ্টির জন্য। আর মুখ্য কুঞ্চন কেন সৃষ্টি হয়? মুখ্য কুঞ্চন সৃষ্টি হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর। সেন্ট্রোমিয়ার বরাবর কি থাকে? মুখ্য কুঞ্চন থাকে, যেটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। কুঞ্চন মানে একটা সংকুচিত ছোট জায়গা। ক্লিয়ার? সংকুচিত ছোট জায়গা। যদি আমি একটু ছবি এঁকে তোমাদের দেখাইতে চাই, ছোট করে একটু দেখাই, যে এই হচ্ছে আমাদের যদি ক্রোমোজোমটা হয়, এই দেখো এই অংশটা হচ্ছে আমাদের স্যাটেলাইট, আর এই বরাবর হচ্ছে নিউক্লিওলাসটা থাকে। তো তো এই স্যাটেলাইটের বা স্যাট অঞ্চলের জন্য এখানে যে কনস্ট্রিকশনটা দেখতে পাচ্ছ, এটাই আসলে আমাদের গৌণ কুঞ্চন। আর এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের জন্য ক্রোমোজোমে যে কুঞ্চনটা এখানে দেখতে পাও, সেটাই হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন, আর গৌণ কুঞ্চন হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। ওকে, তারপরে দেখো 25 নাম্বারটা, যে কোষের কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে থাকে? তোমরা জানো যে আমাদের ক্রোমোজোমটা কিন্তু বংশগতির উপাদান বহন করে থাকে। ঠিক আছে, বংশগতির উপাদান কে বহন করবে? বংশগতির উপাদান বহন করে থাকে কিন্তু আমাদের ক্রোমোজোম। ওকে, তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি বলে থাকে বংশগতির ধারককে, দুইটা কথা মনে রাখো, যদি আসে প্রশ্নে বংশগতির ধারককে, এখন তুমি দেখো তোমার বংশগতি নিয়ন্ত্রণ আসলে কে করতেছে? ডিএনএ, বা আমরা বলতে পারি হচ্ছে জিন, যে অংশটা সেটা নিয়ন্ত্রণ করতেছে। সো এই জিন অথবা ডিএনএ যাই বলো না কেন, সেটা কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। সো বংশগতি ধারক হচ্ছে কিন্তু ক্রোমোজোম। এটা অনেক সময় পরীক্ষায় আসে, বংশগতি ধারক কোনটা? ধারক হচ্ছে ক্রোমোজোম। ক্লিয়ার? বংশগতি ধারক কোনটা? বংশগতি ধারক হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে বংশগতির একক যদি বলা হয়, মানে বংশগতির ধারক যদি বলা হয়, তাহলে বংশগতির ধারক কোনটা হবে? বংশগতির ধারক হচ্ছে আমাদের ক্রোমোজোম। আর প্রশ্ন যদি আসে যে বংশগতির মূল একক কোনটা, যদি প্রশ্নে আসে যে বংশগতির মূল একক কোনটা, বংশগতির মূল একক কোনটা, তখন অ্যান্সার হবে হচ্ছে জিন।
বংশগতির মূল একক কোনটা, তখন অ্যান্সার হবে জিন। আবার এই জিনকেই কিন্তু বলা হয় যে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়ে থাকে, জিনকেই বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। দেখছো একসাথে তাহলে অনেকগুলো জিনিস আমাদের পড়া হয়ে গেল। ওকে, তারপরে আসো যে ক্রোমোজোমকে রঞ্জিত করলে এর মধ্যবর্তী যে অংশ রংহীন থাকে তাকে বলা হয়ে থাকে কোনটা, তাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। আমরা জানি এটা কেন। দেখো তুমি আসলে ক্রোমোজোমকে কিভাবে দেখো, ক্রোমোজোমটা মানে কোষ বিভাজন পর্যায়ে যখন হয়, যখন একটা কোষ বিভাজনরত অবস্থায় থাকে, তখন কিন্তু ক্রোমাটিন গুলা আরো বেশি কুণ্ডলিত হয়ে যায়। ক্রোমাটিন গুলা যখন অনেক বেশি কুণ্ডলিত হয়ে যায় তখনই কিন্তু আমরা পাই ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম গুলা কিন্তু ক্রোমাটিনের চাইতে একটু বেশি, একটু খাটো হয় এবং একটু বেশি মোটা হয়। বুঝতে পারছো তাহলে কি কথা বললাম ভাইয়া? ভাইয়া বললো হচ্ছে যখন ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন এটা কিন্তু কোষ বিভাজনের পূর্ববর্তী অবস্থা। একটা কোষের মধ্যে সাধারণভাবে কিন্তু ক্রোমাটিন দশাটাই আমরা পেয়ে থাকি, ক্রোমোজোমের ক্রোমাটিন দশাটাই আমরা পাই। কিন্তু যখন বিভাজনরত অবস্থায় আসে, কি বললাম, যখন এই ক্রোমাটিনটা বিভাজনরত অবস্থায় আসে তখন এই ক্রোমাটিন গুলা অনেক বেশি কুণ্ডলিত হয়। কি হয়? অনেক বেশি কুণ্ডলিত হয়, যেটাকে বলা হয়ে থাকে কয়েলিং বা সুপার কয়েলিং বলা হয়ে থাকে, খালি প্যাচ খেতে থাকে আর কি। সো কুণ্ডলিত হয়ে এই ক্রোমাটিনটা একটু মোটা হয় এবং হচ্ছে খাটো হয়, ওই দশাটাকেই কিন্তু আমরা বলে থাকি ক্রোমোজোম। ক্রোমোজোম। এবং তোমরা জানো যে প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথম যেই চেঞ্জটা আসে, প্রোফেজ পর্যায়ে কোনো একটা ক্রোমোজোমের প্রথম যেই চেঞ্জটা আসে সেটা কোনটা? সেটা হচ্ছে ক্রোমোজোমের কিন্তু জল বিয়োজন হয়, অর্থাৎ ক্রোমোজোম থেকে পানিটা বের হয়ে যায়। যখনই ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায় তাহলে ক্রোমোজোমটা তো খালি হয়ে গেল। সো এখন আমি বাইরে থেকে যদি রং দিই, ক্রোমোজোম সেই রংটা ধারণ করতে পারে, এবং আমি রং দেওয়ার পরে ক্রোমোজোম যখন রং ধারণ করে তখন কিন্তু আমরা এই ক্রোমোজোমটাকে দৃশ্যমান অবস্থায় দেখি। কিন্তু যদি আমরা একটা ক্রোমোজোম আঁকি তাহলে আমরা যে জিনিসটা দেখব, এ হচ্ছে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, রং দিলে ক্রোমোজোমের এই দুইটা বাহুই শুধুমাত্র কিন্তু রঞ্জিত হয়। তাহলে ক্রোমোজোমের এই অংশটা, টিক মার্ক দেয়া কোনো অংশটা, গোল অংশটা কোনো রং ধারণ করে না, এই অংশটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। এই জন্য এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু অরঞ্জিত অঞ্চল অবস্থায় থাকে। একটু আগে বলছিলাম যে সেন্ট্রোমিয়ার থাকার জন্যই মুখ্য কুঞ্চন দেখা যায়। ওকে, এবং এই সেন্ট্রোমিয়ারের একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন। কি বললাম ভাইয়া? বললাম হচ্ছে একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনটার নাম হচ্ছে কি, যে প্রোটিনের নাম হচ্ছে আমাদের কাইনেটোকোর মোটর প্রোটিন। কাইনেটোকোর মোটর প্রোটিন। এখানে কিন্তু আমাদের স্পিন্ডল ফাইবারটা সংযুক্ত হয়, এবং অ্যানাফেজ পর্যায়ে যখন স্পিন্ডল ফাইবারটা আমাদের এই কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে সংযুক্ত হয় তখনই ক্রোমোজোমের গতি পর্যায়ের কিন্তু সূচনা হয়। ঠিক আছে, আমরা জানি অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমের গতি পর্যায়টা শুরু হয় আর কি। তো স্পিন্ডল ফাইবারটা কোথায় সংযুক্ত হয়? এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে সংযুক্ত হয়। ওকে, তারপরে দেখো যে মানুষের কত জোড়া অটোজোম থাকে। আমরা জানি যদি বলে কত জোড়া অটোজোম থাকে তখন অ্যান্সার হবে 22 জোড়া অটোজোম থাকে। যদি বলতো কয়টা অটোজোম থাকে তখন সেটা বলতাম 44টা। ওকে, আর সেক্স ক্রোমোজোম কয় জোড়া? এক জোড়া, অর্থাৎ কয়টা? মাত্র 2টা। কোনটি পিউরিন বেস? পিউরিন বেস হচ্ছে আমাদের অ্যাডেনিন। আরেকটা পিউরিন বেস কোনটা আছে? একটা পিউরিন বেস হচ্ছে গুয়ানিন। তো আমরা জানি যে ডিএনএ এর মধ্যে আমরা যে নাইট্রোজেনাস বেস পড়ি, এই নাইট্রোজেনাস বেসের মধ্যে অর্থাৎ নাইট্রোজেন গঠিত যে ক্ষারক থাকে, এই ক্ষারক হচ্ছে দুই ধরনের। একটাকে আমরা বলে থাকি পিউরিন, আর একটাকে বলে থাকি আমরা পাইরিমিডিন। তো পিউরিনের মধ্যে আমরা দুইটা চক্র দেখি, এরকম দুইটা চক্র দেখি, এরকম দুইটা চক্র দেখা যায়। আর পাইরিমিডিনে শুধুমাত্র একটা এরকম চক্র দেখা যায়। তো এটা হচ্ছে পিউরিন আর এটা হচ্ছে পাইরিমিডিন। দুই ধরনের পিউরিন থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন হয়ে থাকে তিন ধরনের, সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। এই তিনটা। আমরা জানি যে ইউরাসিলটা আমরা ডিএনএ তে পাই না, শুধুমাত্র আরএনএ তে পাই। আর থাইমিনটা আমরা ডিএনএ তে পাই, আরএনএ তে পাই না। ওকে, ইউরাসিলটা আমরা কোথায় পাবো? আরএনএ তে পাবো শুধুমাত্র, আর থাইমিনটা পাবো শুধুমাত্র ডিএনএ তে। বাকিগুলো ডিএনএ আরএনএ সব জায়গাতেই পাওয়া যায়। তারপরে দেখো যে নিচের কোনটিতে এন্টিকোডন বিদ্যমান থাকে। তো এন্টিকোডন বিদ্যমান থাকে কোথায়? বলতে হবে হচ্ছে আমাদের টিআরএনএ তে।
ঠিক আছে, টিআরএনএ থাকে হচ্ছে এন্টিকোডন, আর কোডন থাকে কোথায়? কোডন থাকে হচ্ছে এমআরএনএ তে। তো কোডন বলো কিংবা এন্টিকোডন বলো, এগুলোতে কয়টা নাইট্রোজেনাস বেস থাকে? 3টা নাইট্রোজেনাস বেস থাকে। কোডন বলো কিংবা এন্টিকোডন বলো, এখানে কয়টা নাইট্রোজেনাস বেস থাকে? প্রত্যেকটাতে 3টা নাইট্রোজেনাস বেস থাকে। ওকে, এমআরএনএ তে আমরা পাই হচ্ছে কোডন, আর টিআরএনএ তে আমরা পাই হচ্ছে এন্টিকোডন। তোমরা জানো যে ট্রান্সলেশন প্রক্রিয়ার সময় আমাদের এমআরএনএ এর কোডন বরাবর কিন্তু টিআরএনএ এর এন্টিকোডন গুলো এরকম স্থাপিত হতে থাকে। আচ্ছা, ওকে। তারপরে 30 নম্বরে বলছে কোনটা, যে ল্যাকটোজ অপেরনের কয়টা অংশ থাকে। ঠিক আছে, 30 নম্বরে বলছে যে ল্যাকটোজ অপেরনের কয়টা অংশ থাকে। অ্যান্সার হচ্ছে আমাদের আজিবুর স্যারের বই অনুসারে 4টা। যদিও তোমরা যদি এই জিনিসটা একটু গুগল করো কিংবা একটু হায়ার স্টাডিজ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ল্যাকটোজ অপেরনের গাঠনিক অংশ 5টা দেখতে পারি, বাট যদি পরীক্ষায় এই জিনিসটা আসে বুঝবা আজিবুর স্যারের বই থেকেই দিছে, এবং ল্যাকটোজ অপেরনের কয়টা অংশ থাকে, অ্যান্সার বলবা হচ্ছে 4টাই। তো আমি তোমাদের অপেরণ সংক্রান্ত কিছু কথা একটু বলি, যে অপেরণ জিনিসটা কি। প্রথম কথা, অপেরণের ক্ষেত্রে প্রথম যেই কথাটা আমাদের মাথায় রাখতে হয়, অপেরণটা আমরা কোন ধরনের কোষে পাই? অপেরণ পাই হচ্ছে আদি কোষে। তো অপেরণ জিনিসটা কি? অপেরণ হচ্ছে কিছু জিনের সমষ্টি। অপেরণ কি? অপেরণ হচ্ছে কিছু জিনের সমষ্টি, এবং এই জিনগুলা থাকার জন্য আমাদের আদি কোষের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রক্রিয়াটা অনেক স্বাভাবিকভাবে হতে পারে। আমরা জানি যে প্রকৃত কোষে কিন্তু আমাদের একাধিক এনজাইম পাওয়া যায়, কিন্তু আমাদের আদি কোষে তো এই ধরনের অনেকগুলো এনজাইম পাওয়া যায় না। এজন্য আদি কোষের এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য অপেরণ এই জিনিসটার গুরুত্ব হচ্ছে অপরিসীম। বুঝতে পারছো? অপেরণটা দরকার হয় তাদের জন্য। এখন ল্যাকটোজ অপেরণ মানে কি? ল্যাকটোজ অপেরণ হচ্ছে এমন কিছু জিনের সমষ্টি যেগুলো আসলে কি করতে পারে, আদি কোষে যদি কোনো একটা কারণে গ্লুকোজের স্বল্পতা দেখা যায় বা গ্লুকোজের অভাব দেখা যায়, তখন যেন আদি কোষটা ল্যাকটোজটাকে মেটাবলিজম করতে পারে, বা ল্যাকটোজটার মেটাবলিজমের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে যেসব এনজাইম লাগে সেগুলো যেন সে তৈরি করতে পারে, ওই জিনের এক্সপ্রেশনটা করে থাকে হচ্ছে ল্যাকটোজ অপেরণ। তাহলে ল্যাকটোজ অপেরণ এমন কিছু জিনের সমষ্টি যারা কিছু এনজাইম এমনভাবে তৈরি করতে পারে যারা গ্লুকোজের অনুপস্থিতিতে ল্যাকটোজটাকে কাজে লাগানোর মতো সক্ষম। ওকে, এটা হচ্ছে ল্যাকটোজ অপেরণ। আশা করি বুঝতে পারছো। এবার আসো 31 নাম্বার, যে নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের কত নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে? 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে। তো এটা একটু সহজভাবে আমরা দেখতে পারি। এখানে ধরো আমি এই ধরনের একটা স্ট্রাকচার আমি আঁকলাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2, 3, আমাদের 4, 5, এখানে হচ্ছে 6। ওকে, তো নরমালি কি দেখতে পাই আমরা? আমরা জানি যে আমাদের নিউক্লিওসাইডের যে পেন্টোজ সুগারটা থাকে, এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে সবসময় নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। এখন মনে রাখতে হবে যে নাইট্রোজেনাস বেস তো 2 ধরনের, একটা হতে পারে পিউরিন, আরেকটা হতে পারে হচ্ছে পাইরিমিডিন। একটা হতে পারে পিউরিন, আরেকটা হতে পারে হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনের মনে রাখতে হবে যে 1 নাম্বার নাইট্রোজেন, পিউরিনের কত নাম্বার নাইট্রোজেন সংযুক্ত হয়? পিউরিনের ক্ষেত্রে 9 নাম্বার নাইট্রোজেনটা সংযুক্ত হয়। পিউরিনের ক্ষেত্রে কত নাম্বার নাইট্রোজেন? 9 নাম্বার নাইট্রোজেনটা সংযুক্ত হয়। আর পাইরিমিডিনের ক্ষেত্রে 1 নাম্বার নাইট্রোজেনটাই সংযুক্ত হয়। ক্লিয়ার? কি বললাম? পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে সবসময় নাইট্রোজেনাস বেস সংযুক্ত হয়। যদি সেটা পিউরিন বেস হয় তাহলে 9 নাম্বার নাইট্রোজেন যুক্ত হবে, আর যদি পাইরিমিডিন বেস হয় তাহলে 1 নাম্বার নাইট্রোজেনটা সংযুক্ত হবে। ক্লিয়ার? আর পেন্টোজ সুগারের মনে রাখতে হবে যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস, কি বললাম? পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, তারা কি তৈরি করে থাকে? নিউক্লিওসাইড তৈরি করে। আর যখন একটা নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট যুক্ত হয় তখন আমরা পাই নিউক্লিওটাইড। ঠিক আছে? তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইডের পলিমারকে আমরা বলে থাকি কিন্তু ডিএনএ বা আরএনএ বলতে পারি। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের পলিমার। এজন্য কখনো যদি পরীক্ষায় আসে নিউক্লিক অ্যাসিডের মনোমার কোনটা, অ্যান্সার হবে কোনটা? নিউক্লিওটাইড। ওকে, যদি প্রশ্নে আসে ডিএনএ এর মনোমার কোনটা, অ্যান্সার হবে কি? নিউক্লিওটাইড। আরএনএ এর পলিমার কোনটা, অ্যান্সার কোনটা হবে? নিউক্লিওটাইড। সেম। ওকে, এবার আসো, এই যে ফসফেটটা, এই ফসফেট কোথায় যুক্ত হয়? মনে রাখতে হবে যে ফসফেটটা যুক্ত হয় কিন্তু পেন্টোজ সুগারের 3 নাম্বার কার্বন অথবা 5 নাম্বার কার্বনে এই অজৈব ফসফেটটা যুক্ত হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? আমাদের ডিএনএ থেকে যখন এমআরএনএ হয় এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন হওয়াকে আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সলেশন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3।
নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে থাকে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা হবে? এইচআইভি। এইচআইভিতে ঘটে থাকে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? তোমরা জানো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি। তাহলে একটু রিভার্স করে ফেলো, উল্টোটা হবে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে থাকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। তো এটা কেন হয়? দেখো, এইচআইভি কিন্তু হচ্ছে একটা আরএনএ ভাইরাস। তো এইচআইভি যখন মানুষের কোষের ক্রোমোজোমের সাথে সংযুক্ত হতে যাবে, এখন এই আরএনএটাকে ডিএনএ করতে হবে, সেই ডিএনএটা মানুষের ক্রোমোজোমের ডিএনএ সাথে সংযুক্ত হতে পারে। এই জন্য এইচআইভি তার আরএনএ কে ডিএনএ তে রূপান্তর করে নেয়, অর্থাৎ সে রিভার্স ট্রান্সক্রিপশন করতে সক্ষম। ওকে, তো এই যে রিভার্স ট্রান্সক্রিপশন করতে সক্ষম আরো কিছু ভাইরাস আছে, যেমন লেন্টি ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন হতে পারে। তারপরে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস HTLV, এরাও কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন করতে সক্ষম। ওকে, তারপরে বলছে যে চিত্রের এক্স চিহ্নিত প্রক্রিয়াটার নাম কি? তো এখানে খেয়াল করো, এক্স চিহ্নিত প্রক্রিয়াটা তুমি কিভাবে বুঝবা? দেখো, এখানে কিন্তু সবগুলো ইউরাসিল সংযুক্ত হচ্ছে। অ্যাডেনিনের অপোজিটে আমরা জানি ডিএনএ যখন তৈরি হয় তখন থাইমিন সংযুক্ত হয়, যখন আরএনএ তৈরি হয় তখন ইউরাসিল সংযুক্ত হয়। কারণ আরএনএ তে কখনো থাইমিন থাকে না, ডিএনএ তে কখনো ইউরাসিল থাকে না। সো যেহেতু ইউরাসিল দেখতে পাচ্ছ, তার মানে এখানে কি আমাদের ডিএনএ এর সিকোয়েন্স থেকে একটা আরএনএ তৈরি হচ্ছে। সো এই প্রক্রিয়ার নাম ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়ার নাম কি হবে? ট্রান্সক্রিপশন হবে। ওকে, তারপরে 35 নাম্বার, যে ডিএনএ এর একটা হেলিক্সের অনুক্রম যদি আমাদের এটিজিসি হয়, তাহলে এমআরএনএ এর বেস সিকোয়েন্সটা কিরকম হবে? খুব সহজ, এটা আরএনএ যেহেতু বলছে অ্যাডেনিনের অপোজিটে ইউরাসিল সংযুক্ত হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটাই। তাহলে থাইমিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিন বরাবর হচ্ছে সাইটোসিন বরাবর হচ্ছে গুয়ানিন। তোমরা জানো যে অ্যাডেনিনের সাথে থাইমিন অথবা ইউরাসিলের কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা হাইড্রোজেন বন্ধন থাকে। আর সাইটোসিনের সাথে গুয়ানিনের কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 3টা হাইড্রোজেন বন্ধন থাকে কিন্তু। ওকে, তারপর বলছে যে জেনেটিক কোডে কয়টা নাইট্রোজেনাস বেস থাকে? অ্যান্সার হবে হচ্ছে 3। তো এই যে জেনেটিক কোড, এটা আসলে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে আসলে কোডনের কথা বোঝানো হয়েছে, বুঝছো? তো আগেই বলছিলাম যে একটা কোডনের মধ্যে কয়টা নাইট্রোজেনাস বেস থাকবে? 3টা। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। ওকে, ফাইন। এরপরে বোর্ড পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নগুলা, এটা কিন্তু আমাদের একটা আলাদা সম্পূর্ণ প্লেলিস্ট আছে, যেখানে বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নগুলা কিন্তু সলভ করা হয়েছে। ওই প্লেলিস্টটা তোমরা একটু দেখে নিবা। ওকে, আচ্ছা। এরপরে আমি পড়বো কোনটা? আমরা পড়বো হচ্ছে মেডিকেল, ডেন্টাল এবং বিগত বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো আমরা এখন ব্যাখ্যা সহ সলভ করব। চলো, তাহলে দেখো 129 নাম্বার, যে প্রাণীকোষ বিষয়ে নিচের কোনটা সঠিক? ঠিক আছে, প্রাণীকোষ বিষয়ে নিচের কোনটা সঠিক? প্রথমে বলছে যে কোষে সেন্ট্রোজোম থাকে, এটা অবশ্যই সঠিক, রাইট? কারণ কি আমরা জানি যে প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে। তাছাড়া নরমালি উন্নত প্রকৃতির উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম পাওয়া যায় না। কিছু প্রোটিস্টায়, কিছু নিম্ন প্রকৃতির উদ্ভিদ কোষে আমরা সেন্ট্রোজোম পাই, কিন্তু প্রাণী কোষে আমরা সেন্ট্রোজোম পেয়েই থাকি। প্রাণী কোষে সাইটোপ্লাজম প্লাস্টিক থাকবে? উত্তর হচ্ছে না। সঞ্চিত খাদ্য কি ধরনের হয়? সঞ্চিত খাদ্য আমরা জানি হচ্ছে গ্লাইকোজেন। শ্বেতসার মানে কিন্তু স্টার্চ, এজন্য প্রাণী কোষে সঞ্চিত খাদ্য শ্বেতসার না। কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকবে? উত্তর হচ্ছে না। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর পাওয়া যায়। 130 নম্বরে কি বলা হয়েছে? 130 নম্বরে বলা হয়েছে যে সেন্ট্রোমিয়ারের বিষয়ে নিচের কোনটা সঠিক? ওকে, সেন্ট্রোমিয়ারের বিষয়ে নিচের কোনটা সঠিক? খেয়াল করো, সেন্ট্রোমিয়ার থাকবে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। সো শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোমিয়ার থাকে? উত্তরটা সঠিক না, উদ্ভিদ কোষেও সেন্ট্রোমিয়ার থাকবে। মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে, হ্যাঁ এটা হচ্ছে সঠিক। আচ্ছা, তারপর গতে বলছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি? না। সেন্ট্রোমিয়ার আসলে কি দিয়ে তৈরি? আচ্ছা, সেন্ট্রোমিয়ার আসলে রিপিটেড কিছু ডিএনএ সিকোয়েন্স। সেন্ট্রোমিয়ার আসলে ক্রোমোজোমের একটা অংশ যেখানে রিপিটেড কিছু ডিএনএ সিকোয়েন্স থাকে, এবং শুধু ডিএনএ সিকোয়েন্স বললে ভুল হবে, এখানে ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিনটাও সংযুক্ত থাকে। তোমরা জানো যে ডিএনএ এর সাথে যখন একটা হিস্টোন প্রোটিন সংযুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা যখন কুণ্ডলিত হতে থাকে তখন সেটাকে আমরা বলি ক্রোমাটিন। ক্রোমাটিনটা যখন আরো বেশি কুণ্ডলিত হতে থাকে তখন সেটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে ক্রোমোজোম। ওকে, সো সেন্ট্রোমিয়ার একটা রিপিটেড ডিএনএ সিকোয়েন্স, সাথে হিস্টোন প্রোটিনও থাকে, কিন্তু কথা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কোনো ইফেক্টিভ জিন থাকে না।
অর্থাৎ তোমার এই সেন্ট্রোমিয়ারের মধ্যে বৈশিষ্ট্য বহনকারী কোনো ডিএনএ সিকোয়েন্স থাকে না, এটা হচ্ছে কথা। ওকে, সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল তো আসলে সেন্ট্রোজোমের একটা পার্ট, সেন্ট্রোমিয়ারের সাথে এটা কোনো সম্পর্ক নাই। 131 নাম্বার দেখো, নিচের কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? প্রথমে বলছে বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে, বাহ্যিক আবরণী দ্বারা আবৃত থাকে না, প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ, বিভিন্ন ধরনের এনজাইম থাকে। তো লাইসোজোমের বৈশিষ্ট্য যখন বলবে, অ্যান্সার মানে প্রকৃতপক্ষে অ্যান্সার হবে এই 4 নাম্বারটা। একটু কনফিউজিং কেন আমি তোমাদের বলি, যেখানে বলছে বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে, ব্যাপারটা এরকম না। দেখা যায় হচ্ছে আমাদের লাইসোজোমটা নর্মালি ডাব্লিউবিসিতে কিংবা বৃক্ক কোষে অর্থাৎ কিডনি কোষে কিংবা হচ্ছে আমাদের অন্ত্রের আবরণী কোষে বেশি পরিমাণে দেখা যায়, এবং দেখা যায় যে লাইসোজোমটা সচরাচর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি বস্তুর কাছাকাছি অবস্থান করে থাকে। ওকে, এই জন্য এটা বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে। এটা মনে হতে পারে হচ্ছে অনেকটা সঠিক, বাট যদি আমি 4 নাম্বার পয়েন্টে এসে যাই, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, এটা মোর দেন কারেক্ট দেন দিস ওয়ান, বুঝতে পারছো? সো সবচেয়ে বেশি কারেক্ট কোনটা? বিভিন্ন ধরনের এনজাইম থাকে, এজন্য এটা হবে অ্যান্সার। কারণ লাইসোজোম হচ্ছে এনজাইমের আধার আমরা বলতে পারি। এখানে অনেক ধরনের এনজাইম থাকে, একটু জেনে রাখি আমরা। যেমন লাইসোজোমের মধ্যে ডিএনএস এনজাইম পাওয়া যায়, আরএনএস এনজাইম পাওয়া যায়, তারপর অ্যাসিড ফসফেটেস এনজাইম পাওয়া যায়। অ্যাসিড ফসফেটেস এনজাইমকে বলা হয়ে থাকে টিস্যু বিগলনকারী এনজাইম। কি বলা হয়? টিস্যু বিগলনকারী এনজাইম। তারপরে অ্যাসিড লাইপেজ, অ্যাসিড অ্যাস্টারেজ, এই এনজাইমগুলো আমরা পাই কিসের মধ্যে? এই এনজাইমগুলো আমরা পাই হচ্ছে আমাদের লাইসোজোমের মধ্যে, মনে জানা থাকে। আচ্ছা, তারপর বলছে যে কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটাই হবে নিউক্লিয়াসের জন্য সঠিক। এজন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের কেন্দ্রিকা বা কোষের সেন্টার অথবা কেন্দ্রিকা আমরা বলতে পারি। আচ্ছা, তো অবশ্যই লাইসোজোমের কিন্তু বাহ্যিক আবরণী আবৃত থাকে। তো লাইসোজোম নিয়ে আরেকটা কথা আমি তোমাদের বলি, লাইসোজোমের যে বাহ্যিক আবরণী থাকে, এই বাহ্যিক আবরণীর মধ্যে এরকম অনেকগুলো এনজাইম থাকে। সো কোনো কারণে ধরো এই লাইসোজোমের বাহ্যিক আবরণীটা নষ্ট হয়ে গেল, তখন এই এনজাইমগুলো কিন্তু বের হয়ে কোষের বিগলন করতে পারে, অর্থাৎ অটোফ্যাগি করতে পারে, অটোলাইসিস করতে পারে। এই জন্য লাইসোজোমের এই বাহ্যিক আবরণীটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কিছু কেমিক্যাল, যেমন হচ্ছে কিছু জৈব পদার্থ, যেমন কোলেস্টেরল এবং কর্টিজেন, ওরা কি করতে পারে? ওরা হচ্ছে এই বাহ্যিক আবরণীটাকে শক্তাবস্থায় রাখতে পারে, অথবা বাহ্যিক আবরণটাকে সুরক্ষা দিতে পারে, যাতে বাহ্যিক আবরণটা নষ্ট না হয়ে যায়। এই জন্য এদেরকে বলা হয়ে থাকে ল্যাবিলাইজার। ঠিক আছে, ল্যাবিলাইজার না, এদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার। কি বলা হয়? এদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার। কোলেস্টেরল এবং কর্টিজেন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয়ে থাকে স্ট্যাবিলাইজার। অর্থাৎ কোলেস্টেরল কর্টিজেন থাকলে কি হয়? এই লাইসোজোমের বাহ্যিক আবরণটা নষ্ট হয় না, সুরক্ষা পায়। আর অন্যদিকে কিছু হরমোন, যেমন সেক্স হরমোন টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন, তারা কি করতে পারে? তারা কি করতে পারে? এই যে আমাদের লাইসোজোমের আবরণীটা আছে, সেই আবরণীটাকে নষ্ট করে ফেলতে পারে। নষ্ট করে ফেললেই তো আলটিমেটলি আমাদের এই এনজাইমগুলা কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের অটোলাইসিস করতে পারে, অটোফ্যাগি করতে পারে। এই জন্য এই টেস্টোস্টেরন প্রোজেস্টেরনকে বলা হয়ে থাকে ল্যাবিলাইজার, যেগুলো লাইসোজোমের আবরণটাকে নষ্ট করে দিবে। ওকে, মনে থাকবে। আর নিউক্লিয়াসের জন্য সঠিক দেখো, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটাই মোস্ট কারেক্ট। কোন ঝিল্লিতে আবদ্ধ থাকে না? উত্তর ভুল। সুকেন্দ্রিক কোষে অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওপ্লাজমে অবস্থান করে, এটাও ঠিক আছে। এটা আসলে নিউক্লিওপ্লাজমে থাকবে না, এটা হবে হচ্ছে সাইটোপ্লাজমে। আমাদের নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করবে? নিউক্লিয়াসটা অবস্থান করবে হচ্ছে সাইটোপ্লাজমে। ওকে, গেল। এবার আসবে 133 নাম্বার, দেহ কোষের ক্ষেত্রে কোনটা সঠিক? প্রথমে বলছে মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে, উত্তর হচ্ছে না। তুমি জানো যে কোষের বিভাজন, দেহ কোষের বিভাজনটা হয় মাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, যেখানে দেহকোষের মাতৃদেহকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য দেহকোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, কোষের আকার, আকৃতি, আয়তন সবকিছু সুরক্ষিত থাকবে। মিউটেশনের মাধ্যমে সঞ্চারিত হয়, মনে রাখতে হবে মিউটেশনের মাধ্যমে বৈশিষ্ট্য সঞ্চারিত হতে পারে জনন কোষে। দেহকোষে যদি মিউটেশন হয় তাহলে সেইটা সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় না। দেহকোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, উত্তর হচ্ছে না। উন্নত প্রকৃতির প্রাণী অথবা উদ্ভিদে দেহকোষে আমাদের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, অ্যান্সার কি হবে? এটা ডিপ্লয়েড।
আর দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে। তার মানে আমরা জানি যে আলটিমেটলি একটা দেহকোষ থেকে তারা বিভিন্ন ধরনের দেহকোষ তৈরি করতে পারে, কারণ সবকিছুর সূচনা তো আলটিমেটলি আমাদের জাইগোট থেকেই তো সবকিছুর সূচনা। তো একটা দেহকোষ থেকে কিন্তু অনেক টাইপের দেহকোষ আমরা পেতে পারি। সো বিভিন্ন কোষে এরা বিভেদিত হতে পারে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাছাড়া আমরা জানি যে আমাদের স্টেম সেলের কথা আমরা জানি, যেমন বোন ম্যারো স্টেম সেল থেকে আমরা আরবিসি পাই, ডাব্লিউবিসি পাই, প্লেটলেট পাই। সো ওইটা একটা দেহকোষ, সেই স্টেম সেল থেকে আমরা 3 ধরনের কোষ বা কণিকা পাচ্ছি, এটাও একটা এক্সাম্পল। তারপর 134 নাম্বার, যে উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কে? উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে থাকে কিন্তু কোষ গহ্বর বা কোষ রস। কোষ গহ্বরের মধ্যে যে কোষ রস থাকে, সেই কোষ রসটাই কিন্তু আমাদের উদ্ভিদ কোষের অভ্যন্তরে কি করতে পারে? উদ্ভিদ কোষের অভ্যন্তরে আমাদের পিএইচটা রক্ষা করতে পারে। ওকে, তাছাড়া কোষ গহ্বরে কোষ রসটা কি কি করতে পারে? তারা বর্জ্য পদার্থ সঞ্চয় করে কিছু। তাছাড়া তারা কোষ গহ্বরের মধ্যে পানির চাপটা কি করতে পারে? পানির চাপটা রক্ষা করতে পারে, বা পানির চাপটা একটা নির্দিষ্ট লেভেলে রাখে। কোনটি বংশগতির বাহক? এটা আমরা আগেই পড়ছিলাম যে বংশগতির বাহক হচ্ছে আমাদের ক্রোমোজোম। আচ্ছা, মানুষের সোমাটিক কোষে কয়টা অটোজোম থাকে? কয়টা যখন বলছে তখন হবে অ্যান্সার 44টা। আগে পড়ছিলাম কয় জোড়া। গলজি কমপ্লেক্স কোনটি সংশ্লেষণ করে না? ঠিক আছে, গলজি কমপ্লেক্স কোনটা সংশ্লেষণ করে না? উত্তর হবে হচ্ছে রাইবোজোম। ওকে, তো এখন দেখো, আমি বলছিলাম যে লাইসোজোমটা সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, গলজি বডি এরা প্যাকেটজাত করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লাইসোজোমটা কে তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি অ্যান্সারে থাকে তখন তুমি ওইটাই দাগাবা। ওকে, কিন্তু বইয়ের মধ্যে এটাও দেয়া আছে গলজি বডি লাইসোজোম তৈরি করে থাকে, ভিটামিন তৈরি করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে লাইসোজোম তৈরি করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি জাস্ট সেটাকে প্যাকেটজাত করে। কিন্তু বইয়ে যেহেতু বলা আছে এরা লাইসোজোম তৈরি করে, এবং গলজি বডি যদি কখনোই রাইবোজোম তৈরি করে না, এজন্য কোনটা সংশ্লেষ করে না? উত্তর হবে হচ্ছে এখানে রাইবোজোম। ওকে, তারা আমরা জানি যে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে গলজি বডি সহায়তা করে। গলজি বডি কিছু এনজাইম, হরমোন সংশ্লেষ করতে পারে, আবার সেগুলো কিন্তু নির্গমনেও হেল্প করে। তারপরে তারা লাইসোজোম এবং কিছু ভিটামিন সংশ্লেষ করতে পারে, এবং প্রকৃতপক্ষে গলজি বডি নন প্রোটিন জাতীয় সাবস্টেন্স বেশি সংশ্লেষ করে। নন প্রোটিন জাতীয় সাবস্টেন্স তারা বেশি সংশ্লেষ করে। ওকে, আচ্ছা গেল। 138 নাম্বার দেখো, যে নিচের কোন জীবে আদিকোষ থাকে? আদিকোষ কোথায়? আদিকোষ থাকবে অবশ্যই হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে। আমরা জানি শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা এই সবগুলাই কিন্তু প্রকৃত কোষ সমৃদ্ধ, রাইট? আমরা জানি নীলাভ সবুজ শৈবাল, যেগুলোকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি, যেমন নস্টক, অ্যানাবেনা আর ওসিলেটারিয়া, ওগুলো আবার কিন্তু প্রাককেন্দ্রিক বা আমরা বলতে পারি প্রোক্যারিওটিক সেল। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? উদ্ভিদ কোষে থাকে না হচ্ছে আমরা বলবো কোনটা? সেন্ট্রোজোম বলবো। সেন্ট্রোজোমটা সচরাচর প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রোটিস্টা জাতীয় জীবে এবং কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই সেন্ট্রোজোমটা পাই। প্লাস্টিড পাই অবশ্যই উদ্ভিদ কোষে, এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার অথবা স্টার্চ। কোষ প্রাচীর তো অবশ্যই পাবো। কোষ প্রাচীর থেকে মনে রাখতে হয়, কোষ প্রাচীরে আমরা বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখতে পাই। এটা কখনো কখনো পরীক্ষায় আসে যে অলঙ্করণ কোথায় দেখা যায়, কোষ প্রাচীরে নাকি কোষ ঝিল্লিতে? অ্যান্সার কোষ প্রাচীর। নিচের কোন অঙ্গাণুটি কোষের ট্রান্সলেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত? ট্রান্সলেশন প্রক্রিয়া হবে কোথায়? রাইবোজোমের মধ্যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয়। আমি তোমাদের ট্রান্সলেশন সংক্রান্ত কয়েকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ একটু বলি, যে মনে রাখতে হবে আমাদের এই যে ট্রান্সলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এই যে ট্রান্সলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে রাইবোজোম মেইনলি ভূমিকা পালন করে। রাইবোজোমের হচ্ছে দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে বড় সাব ইউনিট, একটা হচ্ছে ছোট সাব ইউনিট। তোমরা জানো যে 80S রাইবোজোমটাকে আমরা 60S সাব ইউনিট এবং 40S এ ভাগ করতে পারি। তো 60S সাব ইউনিটের সাথে কিন্তু টিআরএনএটা সংযুক্ত হয়, একটু সংক্ষেপে জেনে রাখো। এবং এই 60S সাব ইউনিটের মধ্যে টিআরএনএ বসার জন্য 3টা জায়গা থাকে, এ, পি আর ই। আমরা একটু পরে ডিটেলসে দেখবো সেটা। 141 নাম্বার দেখো, যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? আমরা জানি সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হবে কোনটা? ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। কোনটি গলজি বডি এর বৈশিষ্ট্য? গলজি বডির বৈশিষ্ট্য বলছে হচ্ছে সমগ্র সাইটোপ্লাজমিক জালিকা তৈরি করে না। উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বস্তু তৈরি হয়। আচ্ছা, সাধারণত সংশ্লেষ এবং ক্ষরণের কাজ করে? হ্যাঁ, এটাই হচ্ছে উত্তরটা। সাধারণত এরা সংশ্লেষ এবং ক্ষরণের কাজেই মূলত এরা জড়িত থাকে, এটাই হচ্ছে আসলে উত্তর আমাদের। তারপরে হচ্ছে আন্তঃকোষীয় পরিবহনে কাজ করে থাকে।
এরা আন্ত হবে না, এটার উত্তর হচ্ছে অন্তঃকোষীয় পরিবহনে। কিসে? এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিবহনে হেল্প করে থাকে, ঠিক আছে। কারণ গলজি বস্তু মেইনলি কিসের সাথে জড়িত? সে নন প্রোটিন জাতীয় সাবস্টেন্স সংশ্লেষ করবে, সেটার হচ্ছে নির্গমন করবে অথবা ক্ষরণ করবে। এটা বইয়ের মধ্যে একদম ডিরেক্ট লাইন দেয়া আছে। সো এটাই হবে আমাদের গলজি বডির বৈশিষ্ট্যের কাজ, মানে প্রকৃত উত্তর আর কি। 143-এ বলা হয়েছে যে প্রকৃত কোষ বিষয়ে নিচের কোনটা সঠিক? প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয় বস্তুটা ক্রোমোজোম, এটাই তো সঠিক অবশ্যই। অপেরণ তন্ত্র বিদ্যমান না, অপেরণ এটা আমরা পেয়ে থাকি আদি কোষের মধ্যে। শ্বসন প্রক্রিয়া সবাত এবং অবাত, আসলে প্রকৃতপক্ষে প্রকৃত কোষের মধ্যে সবাত শ্বসন প্রক্রিয়াটাই বেশি হয়। যদিও আমরা জানি যে প্রকৃত কোষের মাসেল সেল এবং হচ্ছে আরবিসিতে আমাদের অবাত শ্বসন প্রক্রিয়াও কিন্তু চলমান থাকে। আরবিসিতে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না, সেখানে অবাত শ্বসন প্রক্রিয়া হয়। কিন্তু এটা আসলে প্রকৃত কোষ আদি কোষের যখন পার্থক্য তোমরা পড়ছো বইয়ের মধ্যে, সেখানে বলা ছিল যে প্রকৃত কোষে আমরা সবাত শ্বসন দেখি আর অপ্রকৃত কোষে আমরা অবাত শ্বসন দেখি, কারণ সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না। নিউক্লিয় বস্তুটা নিউক্লিওয়েড অথবা ডিএনএ। তোমরা জানো যে ব্যাকটেরিয়ার ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে বলা হয়ে থাকে নিউক্লিওয়েড, মানে এটা আদি কোষের একটা বৈশিষ্ট্য। 144 নাম্বার, মানব দেহের কোষে কয়টা সেক্স ক্রোমোজোম থাকে? কয়টা যেহেতু বলছে, অ্যান্সার হবে হচ্ছে 2টা। নিচের কোনটি গাজরের শিকড়ে পাওয়া যায়? গাজরের শিকড়ে পাওয়া যায় হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। গাজরের শিকড়ে পাওয়া যায় কোনটা? ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। গাজর কি ধরনের হয়? গাজর হয়ে থাকে মূলত, গাজর কিন্তু একটা রূপান্তরিত মূলটাই তো আসলে শিকড়, এজন্য লাল অথবা আমি বলতে পারি কমলা গাজর, ঠিক আছে। এর মধ্যে ক্যারোটিন প্রকৃতির পিগমেন্ট থাকে, ক্রোমোপ্লাস্ট আমরা এটাকে বলে থাকি। ওকে। 146 নাম্বার, যে কোষের কোন অঙ্গাণুটি অটোফেগিতে জড়িত? তোমরা জানো যে লাইসোজোমটা অটোফেগিতে জড়িত থাকবে। এটা অটোফেগে করতে পারে, অটোলাইসিস করতে পারে, এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। কোন প্রক্রিয়ায় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। কিছু কিছু ভাইরাস যেমন এইচআইভি ভাইরাস, লেন্টি ভাইরাস কিংবা হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস বা এইচটিএলভি, এরা এই রিভার্স ট্রান্সক্রিপশনটা করতে পারে। নিচে কোন উদ্ভিদটি প্লাস্টিড বিহীন? প্লাস্টিড পাওয়া যায় না কিসের মধ্যে? অ্যাগারিকাসের মধ্যে আমরা প্লাস্টিড পাবো না। সাইকাস, মস, স্পাইরোগাইরা, এই সবগুলাই কিন্তু ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা। নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? অ্যান্সার হবে কোনটা? মাইটোকন্ড্রিয়া। আমরা জানি কোষ প্রাচীরে প্রধানত কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? অ্যান্সার হবে কোনটা? সেলুলোজ। ওকে। তারপরে হচ্ছে তোমরা জানো, আগেই বলছিলাম যে সেলুলোজ হচ্ছে বিটারি গ্লুকোজ নির্মিত। প্রায় 100টার মতো সেলুলোজ চেইন মিলিত হয়ে ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে, যেটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। জ্যান্থোফিলের বর্ণ কি? জ্যান্থোফিলের বর্ণ হচ্ছে হলুদ বর্ণের, আর কমলা বর্ণের হচ্ছে ক্যারোটিন। কমলা বর্ণের হচ্ছে কোনটা? ক্যারোটিন। আর ক্যারোটিনয়েড যদি বলা হয়, ক্যারোটিনয়েডের মধ্যে আমরা ক্যারোটিনও পাই, আমরা জ্যান্থোফিলও কিনতে পেয়ে থাকি। নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন? এটার অ্যান্সার আসলে সিভনল দেয়া, এটার অ্যান্সার আসলে দেওয়া হচ্ছে সিভনল। কেন তোমাকে বলি, কারণ সিভনল কিন্তু তোমরা জানো যে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই চারটাই কিন্তু ফ্লোয়েমের উপাদান। তো ফ্লোয়েমের মধ্যে শুধুমাত্র একটা মৃত কোষ হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার, বাকি 3টা জীবিত কোষ। তো এই জন্য নিচের কোন জীবিত কোষটি নিউক্লিয়াস বিহীন, এটা বললে আসলে প্রশ্নটা আরো বেশি সমৃদ্ধ হতো, আরো বেশি কারেক্ট হইতো, তখন অ্যান্সার কিন্তু সিভনল হইতো। তো নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন বলে আমরা সিভনল অ্যান্সার বলতে পারি, ট্রাকিড বলতে পারি। কিন্তু আমরা জানি ট্রাকিড হচ্ছে জাইলেমের একটা উপাদান এবং ট্রাকিড কিন্তু একটা মৃত কোষ, সো এটাতে নিউক্লিয়াস থাকবে না। পরিণত ট্রাকিডে কখনো নিউক্লিয়াস থাকে না। সো যদি এভাবে প্রশ্ন আসে, তুমি সিভনলটাই দাগায়ও, কারণ এটা আসলে বলছে নিচের কোন জীবিত কোষটি নিউক্লিয়াস বিহীন, এভাবে বোঝানো হয়েছে। নিউক্লিক অ্যাসিড অনেকটা আরবিসির মতো, ঠিক আছে, বুঝতে পারছো? যেমন আরবিসির মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। 153, যে নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটা, বা নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক বলতে নিউক্লিক অ্যাসিডের মনোমার কোনটা সেটাকে বোঝানো হয়েছে, তখন অ্যান্সার হয় হচ্ছে নিউক্লিওটাইড। আমরা আগেই বলছি। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? অক্সিজমটা থাকে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। তোমরা জানো যে অক্সিজমটা কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে পেয়ে থাকি, তাছাড়া ক্রিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও কিন্তু থেকে থাকে। ওকে। আর মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম পাওয়া যায়। সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? রঞ্জক পদার্থ বলতে আমরা জানি ক্লোরোফিলের যে পিগমেন্ট গুলো থাকবে, পিগমেন্ট গুলো থাকে কোথায়? থাইলাকয়েডের মেমব্রেনে, থাইলাকয়েডে। এই জন্য এখানে কিন্তু আলোক পর্যায়টা
কি হয়, এখানে আলোক পর্যায়টা হচ্ছে মূলত আমাদের থাইলাকয়েডের মেমব্রেনে সম্পাদিত হয়। তো তোমরা জানো যে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা 40 থেকে 60টার মতো গ্রানা পাই, আর প্রত্যেকটা গ্রানায় মোটামুটি 100টার মতো থাইলাকয়েড পাওয়া যায়। আচ্ছা, আর থাইলাকয়েডের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে স্ট্রোমা, যেটা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স। ওই স্ট্রোমার মধ্যে আমরা বিভিন্ন ধরনের এনজাইম পেয়ে থাকি। ওকে, এটিপি সিনথেসিসটা কোথায় থাকে? যেহেতু এটিপি সিনথেস এটা অনেকগুলো এনজাইমের সমষ্টি, এবং এটিপিটা উৎপাদন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এজন্য অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। নিচের কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড আসলে নির্দেশ করে না? তার মানে এখানে বুঝাইছে স্টপ কোডনের কথা। স্টপ কোডন কোনটা? আমরা জানি উগা, ইউএজি, ইউজিএ, আর এটা হচ্ছে কি ইউ ডাবল এ, উয়া, উগা আর উয়াক। এই তিনটা হচ্ছে স্টপ কোডন আমরা জানি। ওকে, আর স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন হচ্ছে এইউজি। কোডন কই থাকে? কোডন থাকে এমআরএনএ তে। আর অ্যান্টিকোডন কই থাকে? টিআরএনএ তে, আগে পড়ছিলাম। সো এইউজি কোডনটা কি নির্দেশ করে? তারা মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে। মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে তারা কি করবে? তারা মূলত নির্দেশ করবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসো হচ্ছে 158 নম্বরে কি বলছে যে কোন অ্যামিনো অ্যাসিডের জন্য মূলত চারটা কি আছে, কোন অ্যামিনো অ্যাসিডের জন্য আমাদের চারটা কোড রয়েছে বা চারটা কোডন রয়েছে। সো এটার অ্যান্সার এখানে আসলে ভ্যালিন। তো এই টাইপের এগুলো আসলে কঠিন প্রশ্ন, সত্যি কথা বলতে এগুলো তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। যেহেতু ঢাকা ভার্সিটি 19-20 পরীক্ষায় আসছিল, সঙ্গে একটু মনে রাখতে পারো যে চারটা কোডন আর কিসে কিসের মধ্যে পাওয়া যায়। আমরা ভ্যালিনের কথা বলতে পারি, আমরা গ্লাইসিনের কথা বলতে পারি। এই গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডের জন্য কিন্তু আমাদের কয়টা কোডন আছে? আমাদের চারটা কোডন আছে। ওকে, তারপরে হচ্ছে প্রোলিন। প্রোলিনের জন্য আমাদের কয়টা কোডন আছে? চারটা কোডন আছে। প্রয়োজন আমাদের কয়টা কোডন আছে? চারটা কোডন আছে। ওকে, আচ্ছা, মেইনলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মনে রাখতে হবে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটা। যদিও তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারে সেটা পড়বা। সো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে একটু মনে রাখতে হয় বেশি। সো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? একটা নেমোনিক দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। এটা হচ্ছে পিটিভি। পিটিভিতে কি হয়? পিটিভিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। আমি জানি এটা অনেকে পড়ছো এই নেমোনিকটা, ফিনাইল অ্যালানিন। টিতে হচ্ছে আমাদের থ্রিওনিন, থ্রিওনিন। ভিতে হচ্ছে আমাদের ভ্যালিন, ভ্যালিন। তারপরে পিটিভির পরে আসে হচ্ছে এমআইটি, পিটিভি এমআইটি। ঠিক আছে, পিটিভি এমআইটি। আর হচ্ছে হল, হল। তো এই নেমোনিকটা মনে রাখার উপায় কি আসলে? এমআইটি তোমরা জানো একটা শিক্ষা প্রতিষ্ঠান, অনেক বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান ইউএস এর। সো এমআইটির যে হল, সেই হলের মধ্যে পাকিস্তানি টিভি আছে, এরকম আমি মনে রাখছিলাম আর কি। আর এই নেমোনিকটা সবার সাথেই পরিচিত, সবাই পড়ছো কম বেশি নেমোনিকটা, পিটিভি এমআইটি হল। বাট আমি নিজের মতো করে এটা ভাবে মনে রাখতাম যাতে ভুলে না যাই। এম এ হচ্ছে মেথিওনিন, মেথিওনিন। আবার আইতে হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন। টিতে হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান, টিতে হচ্ছে আমাদের কি? টিতে হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। এইচে হচ্ছে আমাদের হিস্টিডিন, এতে হচ্ছে আরজিনিন, লাইসিন আর লিউসিন, লাইসিন আর হচ্ছে লিউসিন। ক্লিয়ার? এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। সো এটা মনে রাখো, পিটিভি এমআইটি হল, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো এভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো যে পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন বা স্টপ কোডন কোনটা? তোমরা জানো ইউ মানে উয়া, উগা আর হচ্ছে উয়াক। সো উগা। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসেলি, যেটাই বলো না কেন। এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এই গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন থ্রিওফ্রাস্টাস। ওকে, এই টাইপের ইনফরমেশন গুলো নর্মালি ম্যাটে অথবা ডেটে আসতে দেখা যায় না, বাট ভার্সিটিতে অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, সো এগুলো তুমি কতগুলো আর মনে রাখবা? জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো, আর ভাইয়া যে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছে সেগুলো একটু দেখে যাও। সো চার্লস ডারউইনের একটা
বই আছে, চার্লস ডারউইনের যে বইটা আছে সেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইটার নাম একটু মনে রাখতে পারো। চার্লস ডারউইনের বই কোনটা? অন দ্য অরিজিন অফ স্পিসিস। অন দ্য অরিজিন অফ স্পিসিস। ওকে, তারপরে দেখো কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করছেন? সিঙ্গার এবং হচ্ছে নিকলসন। তোমরা জানো ডিএনএ ডাবল হেলিক্সের দুইটা স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? সো আমরা এটা জানি যে ধরো এটা যদি এরকম একটা ডিএনএ হয়, আচ্ছা এরকম যদি একটা ডিএনএ হয় তাহলে এটাকে বলা হয় ডিএনএ এর একটা পাক বা প্যাচ। ডিএনএ এর একটা পাক অথবা প্যাচ, এটার দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার। আমরা জানি 1 ন্যানোমিটারে 10 অ্যাংস্ট্রম, তার মানে 34 অ্যাংস্ট্রম। আর ডিএনএ এর এই একটা পাকের মধ্যে বা প্যাচের মধ্যে আমরা 10 জোড়া নিউক্লিওটাইড পাই। কত জোড়া নিউক্লিওটাইড পাই? 10 জোড়া। তার মানে কি? তার মানে দুইটা জোড়ার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ধরো এখানে একটা সিঁড়ি আছে, এখানে একটা জোড়া নিউক্লিওটাইড আছে, এখানে একটা জোড়া নিউক্লিওটাইড, এই দুইটার মাঝখানের ব্যবধান কত? সো 3.4 ভাগ 10, অর্থাৎ 0.34 ন্যানোমিটার। বুঝতে পারছো? তাহলে ডিএনএ এর একটা পাকের দৈর্ঘ্য কত? 3.4 ন্যানোমিটার। আর ডিএনএ এর একটা পাকের মধ্যে কত জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকতে পারে। ওকে, তাহলে পরপর এক জোড়া অথবা পরপর দুইটা নিউক্লিওটাইডের সিঁড়ির মধ্যে পার্থক্য কত হবে? 3.4 ভাগ 10, অর্থাৎ 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, এখন যেটা জিজ্ঞেস করছে যে এই যে আমাদের এটুকের ব্যাস কত, এই যে পাকের, এই পাকের ব্যাস কত? এই পাকের ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের ডিএনএ এর এই তিনটা সংখ্যা আমাদের মনে রাখতে হবে। ওকে, আর 1 ন্যানোমিটার মানে 10 অ্যাংস্ট্রম। অ্যান্সার কত হবে তাহলে? দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? 2 ন্যানোমিটার। ওকে, এই ব্যাসটাই মানে হচ্ছে আমাদের হেলিক্সের দুইটা স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব। 164 বলছে 164 বলছে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মধ্যখানে থাকে? থাকে হচ্ছে আমাদের লিপিড। এবং আসলে আজিবুর স্যারের বইতে এটা ডিরেক্টলি বলা আছে যে মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তরের মাঝখানে, দুই দ্বিস্তর আবরণের মাঝখানে কি থাকে? লিপিড থাকে, এটা বলা আছে। ডিএনএ সিঁড়ির প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য কত? আমরা একটু আগে দেখছি যে এটা 3.4 ন্যানোমিটার অথবা 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, খুব সাবধান। 3.4 ন্যানোমিটার মানে 34 অ্যাংস্ট্রম। এই যে পাকের দৈর্ঘ্যটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, তারপরে দেখো কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়? অলরেডি এটা বলছি যে কার্ল পি সোয়ানসনকে বলা হয়ে থাকে আধুনিক কোষবিদ্যার জনক। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? আমরা দেখে আসছি এটা অ্যালিউরোপ্লাস্ট। কোন উদ্ভিদের সবগুলো ক্রোমোসোম হচ্ছে আমাদের, কোন উদ্ভিদের সবগুলো ক্রোমোসোমই কি টাইপের? মেটাসেন্ট্রিক প্রকৃতির। এটার অ্যান্সার হবে হচ্ছে সোলেনাম নাইগ্রাম। সোলেনাম নাইগ্রামের সবগুলো ক্রোমোসোম হচ্ছে মেটাসেন্ট্রিক প্রকৃতির। মনে রাখতে হবে মানুষের যে এক্স ক্রোমোসোম থাকে, এই এক্স ক্রোমোসোম কিন্তু মেটাসেন্ট্রিক প্রকৃতির। আর মানুষের যে সেক্স ক্রোমোসোম ওয়াই থাকে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক প্রকৃতির। ঠিক আছে, তো মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কি? এটা ভি আকৃতির হয়। আর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কিরকম হয়? জে আকৃতির হয়। মনে রাখবা। কোন প্রক্রিয়ায় ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হয়? আমরা জানি যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় আমাদের বা সেমি কনজারভেটিভ মডেলে আমাদের ডিএনএ প্রতিলিপনটা সম্পন্ন হয়। অর্থাৎ একটা ডিএনএ এর মধ্যে যে ডাবল হেলিক্স থাকে, সেই ডাবল হেলিক্সের মধ্যে একটা হেলিক্স হচ্ছে পুরনো বা মাতৃসূত্র, এটা হচ্ছে মাতৃসূত্র। আর আরেকটা যে হেলিক্স তৈরি হয় এটা হচ্ছে আমাদের অপত্য সূত্র। ঠিক আছে, তাহলে মাতৃসূত্র একটা কিন্তু একদম সংরক্ষিত অবস্থায় থাকে, সঙ্গে একটা নতুন অপত্য সূত্র সংযুক্ত হয় ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে, এটাই অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। কোনটা সেরিনের নির্দেশিত একক নয়? এটা হচ্ছে ইউইউজি আসলে। সো এগুলো মনে রাখার আসলে আমি মনে করি না এত দরকার আছে, বুঝতে পারছো? দেখা যায় এটা মনে রাখতে গিয়ে তোমার যেই হ্যাসেলটা হবে অথবা তোমার যে এনার্জি লস হবে তার মধ্যে তুমি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিভাইজ দিয়ে ফেলতে পারবা। সো কিছু ইনফরমেশন আমাদের না পড়ে যাওয়া উত্তম। এগুলো তুমি কতবার, তুমি তো অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করছি, অনুশীলনী প্রশ্নে আমরা পাই নাই, জাস্ট কিছু ভার্সিটির প্রশ্নে পরীক্ষায় প্রশ্নে আসছে। ঠিক আছে, এবং এগুলো আসলে না দেখে গেলেও আমার মনে হয় না খুব বেশি আসলে ক্ষতি হবে। ওকে, আচ্ছা। তারপরে 171 নাম্বার, যে কোনটি শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু? শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট আমরা জানি, আর শক্তি উৎপাদনের কেন্দ্র হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছেন রবার্ট হুক। আমরা জানি যে তিনি সর্বপ্রথম কোষ প্রাচীর পর্যবেক্ষণ করছিলেন। ওকে,
আচ্ছা, তারপরে দেখো রেপ্লিকেশনে পৃথকীকৃত ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটার সংক্ষেপে বলা হয় SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তার মানে দুইটা ডাবল হেলিক্স তো আসলে ভেঙে গেল, ভেঙে গিয়ে একক হেলিক্স হলো। সো এই দুইটা হেলিক্স যেন রেপ্লিকেশন প্রক্রিয়ার সময় আবার একসাথে প্যাচ লেগে না যায়, এর জন্য আমার এই এনজাইমটা বা এই প্রোটিনটা দরকার, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন রেপ্লিকেশনের সঙ্গে মানে সম্পর্কিত বেশ কয়েকটা কিন্তু আমাদের এনজাইম আছে, ওই এনজাইমগুলো আমাদের একটু দেখতে হবে। সো প্রথমত ডিএনএ রেপ্লিকেশনের প্রথমে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম কি করে? ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। সো তাদের কাজ কি? হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়া। ওকে, আমরা প্রথমে বললাম হাইড্রোজেন বন্ডগুলোকে তারা কি করলো? তারা হচ্ছে ভেঙে দিল। এর পরেরটা হচ্ছে আমাদের টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ, এই টপো আইসোমারেজের কাজ কি? টপো আইসোমারেজের কাজ হচ্ছে ডিএনএ তো এই যে ডাবল মানে হাইড্রোজেন বন্ড তো ভেঙে গেল, ডাবল হেলিক্সটা এখন এক হয়ে গেল, সো এগুলোর অতিরিক্ত প্যাচ হওয়াটা রোধ করে থাকে, অতিরিক্ত যাতে প্যাচ না খায়, অতিরিক্ত প্যাচ রোধ করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 2 3, তিনটা এনজাইম আছে কিন্তু ডিএনএ পলিমারেজ 1 2 3। ডিএনএ পলিমারেজ 1 এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের শুরুতে একটা আরএনএ প্রাইমার তৈরি হয়। এই আরএনএ প্রাইমারটা হচ্ছে কি? এই আরএনএ প্রাইমারটা মানে ডিএনএ রেপ্লিকেশনের সূচনা করতে পারে, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? সো এই যে আরএনএ পলিমার, আরএনএ প্রাইমার, আরেকটা কথা, এই যে আরএনএ প্রাইমারটা আছে এই আরএনএ প্রাইমার কিন্তু তৈরির কাজটা করে থাকে প্রাইমেজ নামক এনজাইম, ঠিক আছে? আরএনএ প্রাইমারটা তৈরির কাজটা করে আরএনএ প্রাইমেজ এনজাইম, আর পরবর্তীতে ডিএনএ এর সঙ্গে এই আরএনএ প্রাইমারটাকে সংযুক্তির কাজটা করে ডিএনএ পলিমারেজ 1। এরপরে দেখো ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 2 এর কাজ কি? আমি বলবো যে রিপেয়ার কমপ্লেক্স, অর্থাৎ ধরো ডিএনএ রেপ্লিকেশনের সময় কিছু ভুল হলো, সেই ভুলগুলোকে রিপেয়ারের কাজ করে থাকে ডিএনএ পলিমারেজ 2। সো ডিএনএ পলিমারেজ 2 কে বলা হয় রিপেয়ার কমপ্লেক্স, রিপেয়ার কমপ্লেক্স। তারপরে আসে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এর কাজ কি? আমরা জানি যে আমাদের ডিএনএ যদি দুইটা সূত্রক থাকে, একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, আরেকটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। সো এই 3 প্রাইম থেকে 5 প্রাইম এটাকে বলা হয়ে থাকে লিডিং সূত্রক। কি সূত্রক? এটা হচ্ছে লিডিং সূত্রক। আর 5 প্রাইম থেকে 3 প্রাইম এটাকে বলা হয়ে থাকে ল্যাগিং সূত্রক, ল্যাগিং স্ট্র্যান্ড। কেন? কারণ 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিএনএর এই সূত্রক বরাবর কন্টিনিউয়াসলি নতুন ডিএনএ সূত্রক এভাবে তৈরি হয়। আমরা জানি যে 3 প্রাইম প্রান্ত থেকে নিউক্লিওটাইডগুলোর সংযুক্তি কিন্তু শুরু হয়, আমরা জানি না? সো এই যে 3 প্রাইম প্রান্ত থেকে নিউক্লিওটাইডগুলোর সংযুক্তির কাজটা করে কে? কাজটা করে থাকে কিন্তু এই ডিএনএ পলিমারেজ 3। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো এই যে ল্যাগিং সূত্রক যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই বরাবর কি তৈরি হয়? এই বরাবর তৈরি হয় হচ্ছে ওকাজাকি খন্ড। ওকাজাকি খন্ডটা কি ভাই? দেখো এই বরাবর আমাদের যেই নতুন ডিএনএ সূত্রটা তৈরি হয়, সেই নতুন ডিএনএ সূত্রকের মাঝখানে এরকম কিছু গ্যাপ থেকে যায়, ঠিক আছে? মাঝখানে কি থেকে যায়? মাঝখানে কিন্তু এরকম কিছু গ্যাপ থেকে যায়। সো এই গ্যাপগুলোকে সংযুক্তির কাজটা করে থাকে যে এনজাইম, সেটা হচ্ছে আমাদের লাইগেজ এনজাইম। কি এনজাইম? লাইগেজ এনজাইম। যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্রক বরাবর যেই নতুন ডিএনএ সূত্রকটা তৈরি হয়, তাদের মাঝখানে ওকাজাকি খন্ড আমরা পাই, মাঝখানে গ্যাপ পাই, এই জন্য 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্রটাকে বলা হয় আসলে ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝতে পারছো? ওকে, আর এই ওকাজাকি খন্ডগুলোকে সংযুক্তির কাজটা কে করে থাকে? লাইগেজ নামক এনজাইম। ওকে ফাইন, এই হচ্ছে কথা। তাহলে আমরা লাইগেজ এনজাইমের কাজটাও কিন্তু আমরা এখানে একসাথে দেখে ফেললাম। এবার আসো, এই কয়টা এনজাইমই আমাদের মেইনলি পড়তে হয় কিসের ক্ষেত্রে? এই রেপ্লিকেশনের ক্ষেত্রে। আর আদি কোষে টপো আইসোমারেজের কাজটা করে থাকে গাইরেজ নামক এনজাইম। এটা একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখলাম, গাইরেজ নামক এনজাইমের কাজ কি।
প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? এটার উত্তর আসলে দুইটাই, প্লাজমা লেমা ও প্লাজমা মেমব্রেন। বায়ো মেমব্রেনও কিন্তু একটা আলাদা নাম প্লাজমা মেমব্রেনের। ওকে, সো দুইটাই এখানে মনে রাখো। যদি তোমার পরীক্ষায় আসে, আশা করি যে কোনো একটা অপশন পরীক্ষায় থাকবে। 175 কোষের মধ্যে প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনকে কি বলা হয়? চক্রাকার ঘূর্ণন হচ্ছে সাইক্লোসিস। ঠিক আছে, চক্রাকার ঘূর্ণন কোনটা? চক্রাকার ঘূর্ণন হচ্ছে আমাদের সাইক্লোসিস ঘূর্ণন। ওকে, তারপরে মনে রাখবা যে সেল মেমব্রেন, কোষ ঝিল্লিতে আমরা যে মুভমেন্ট পাই সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর সাইটোপ্লাজমে বা প্রোটোপ্লাজমে আমরা যে মুভমেন্টটা দেখি সেটা হচ্ছে সাইক্লোসিস। মনে রাখো এটা। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায় কিসে? কোষ ঝিল্লিতে। ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকৃষ্ট হয়? আমরা জানি যে ক্রোমোপ্লাস্ট থাকার জন্য, রঙিন প্লাস্টিড থাকার জন্য। ওকে, নিচের কোনটি হচ্ছে পিউরিন বেস? এটা হচ্ছে আমাদের অ্যাডিনিনটা হবে পিউরিন বেস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনতন্ত্র নয় কোনটা? স্কোয়াড, আমি জানি সিস্টার্ন, ভেসিকুলার টিউবিউল, এই তিনটাই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাই। ট্রান্সলেশন প্রক্রিয়ায় ইনিশিয়েটর টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে? মেথিওনিন। ইনিশিয়েটর টিআরএনএ মানে কি? মানে যেই টিআরএনএ প্রথম কাজ শুরু করবে। ঠিক আছে, তো এখানে এমআরএনএ তে কোডন প্রথম, মানে স্টার্ট কোডন কোনটা? এইউজি। এই জন্য এই এইউজি বরাবর টিআরএনএ এর অ্যান্টিকোডন যেটা থাকে, সেই অ্যান্টিকোডন কোনটা? এইউজি এর অপোজিটে অ্যান্টিকোডন কোনটা হবে? ইউরাসিল, অ্যাডেনিন এবং হচ্ছে সাইটোসিন। এটা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ এর অ্যান্টিকোডন। ক্লিয়ার? তারা প্রথম যে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসবে সেটা হচ্ছে কোনটা? আমাদের মেথিওনিন। ওকে, সো এখানে ঘটনাটা কি হয়? ঘটনাটা কি হয় আমি একটু দেখি। সর্বপ্রথম ইনিশিয়েটর টিআরএনএ এর সঙ্গে সর্বপ্রথম কি হয় যে ইনিশিয়েটর টিআরএনএ এর সঙ্গে আমাদের মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডটা সংযুক্ত হয়। ওকে, হইল, খুব ভালো কথা। তারা রাইবোজোমের কোন সাব ইউনিটে অবস্থান করে? তারা রাইবোজোমের 40S সাব ইউনিটে মূলত অবস্থান করে থাকে। এখন মনে রাখতে হবে যে রাইবোজোমের 60S সাব ইউনিটে তিনটে স্থান থাকে, একটা হচ্ছে এ, পি আর হচ্ছে ই স্থান। এই তিনটাই কিসের জন্য? টিআরএনএ বসার মঞ্চ। তাহলে টিআরএনএ বসার মঞ্চ কোনটা? রাইবোজোম। রাইবোজোমের কোন সাব ইউনিটটা? 60S সাব ইউনিটটা বা বড় সাব ইউনিটটা। ওকে, এটা প্রকৃত কোষের কথা বলতেছি। সো সর্বপ্রথম টিআরএনএটা এ স্থানে আসে, তারপরে এই পি স্থান বরাবর কিন্তু প্রোটিনটা তৈরি হয়। ওকে, আর সব কাজ করার পরে ই স্থানে এসে টিআরএনএটা কি করে? রাইবোজোম থেকে বের হয়ে যায়। এই হচ্ছে আমাদের কথা আর কি। এরপরে দেখো, টিআরএনএ এর বদৌলতে যেসব অ্যামিনো অ্যাসিড আসে, টিআরএনএ এর বদৌলতে যেই অ্যামিনো অ্যাসিড গুলো আসে, সেই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে তখন কি তৈরি হবে? পেপটাইড বন্ড তৈরি হবে। এই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে পেপটাইড বন্ড তৈরির মাধ্যমে তারা প্রোটিন তৈরি করবে। সো এই প্রোটিন তৈরির কাজটা করে থাকে কে? পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমটা এই প্রোটিন তৈরির কাজটা তৈরি করে থাকে আর কি। মনে থাকবে? বেশ কয়েকটা কথা বললাম এখানে। আচ্ছা, তারপরে কোষ জীবের গঠনগত মৌলিক একক, এই মতবাদটা কে দিয়েছেন? এই মতবাদটা দিয়েছেন জ্যান ব্র্যাচেট। আমি বলছি এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ইনফরমেশনগুলো সচরাচর তোমাদের পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। তুমি জাস্ট বিগত বছরে এই প্রশ্নগুলো জাস্ট দেখে যাও। এখান থেকে আর এত বেশি কিছু আমাদের দেখতে হবে না। আমরা জানি যে এখান থেকে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, আরো গুরুত্বপূর্ণ অনেক ইনফো আছে। সো ওগুলোর দিকে আমরা বেশি ফোকাস দিব, যেখান থেকে বেশি প্রশ্ন আসে। কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টি? এটা মনে রাখতে হবে যে 24টা ক্রোমোজোম পাওয়া যায় ধানে, গমে পাওয়া যায় হচ্ছে 42টা, পাটে পাওয়া যায় হচ্ছে 14টা ক্রোমোজোম, ভুট্টায় পাওয়া যায় 20টা ক্রোমোজোম, পেঁয়াজে কয়টা পাওয়া যায়? পেঁয়াজে পাওয়া যায় হচ্ছে 16টা ক্রোমোজোম। ঠিক আছে, পেঁয়াজে কয়টা পাওয়া যায়? পেঁয়াজে পাওয়া যায় 16টা ক্রোমোজোম। আমরা জানি যে গোল আলুতে কয়টা ক্রোমোজোম পাই? গোল আলুতে আমরা পাই হচ্ছে 48টা ক্রোমোজোম। গরিলাতেও কিন্তু 48টা ক্রোমোজোম আমরা পাই। আচ্ছা, মানুষের ক্রোমোজোম কয়টা? মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা। আর আমরা জানি যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয় গিনিপিগের উপরে। সো গিনিপিগের উল্টাটা, গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 64টা। ক্লিয়ার? এমনি আমরা টুকটাক একটু মনে রাখবো এগুলা। মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে? আমরা জানি যে আরএনএ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। টিআরএনএ আছে যেগুলো এমিনো অ্যাসিডটাকে বহন করে। এমআরএনএ কি কাজ করে থাকে? এমআরএনএ জেনেটিক কোডন বহন করে থাকে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে থাকে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তারপরে আছে হচ্ছে আমাদের কোনটা? রাইবোজোমাল আরএনএ, যারা রাইবোজোম তৈরির জন্য মেইনলি দায়ী।
রাইবোজোম আরআরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয়। তারপরে আছে হচ্ছে জিআরএনএ বা জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি পরীক্ষায় আসে জিআরএনএ বা জেনেটিক আরএনএর প্রধান কাজ কি? প্রধান কাজ কিন্তু প্রোটিন তৈরি করা। এর পাশাপাশি কিছু ভাইরাসের জেনেটিক বস্তু হিসেবে জিআরএনএ আমরা পাই। কারণ আমরা জানি ভাইরাস দুই ধরনের হয় ডিএনএ ভাইরাস না হলে আরএনএ ভাইরাস। ভাইরাসে কিন্তু কখনোই ডিআরএনএ একসাথে থাকতে পারে না। আর লাস্টেরটা হচ্ছে আমাদের এই মাইনর আরএনএ। সো মাইনর আরএনএ গুলার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করা, আর 2 নাম্বারটা বিভিন্ন এনজাইমের কাঠামো দান করা। ক্লিয়ার? তাহলে মাইনর আরএনএ কি হিসেবে কাজ করবে? এরা এনজাইম হিসেবে কাজ করে। 1931 সালে প্লাজমা লেমা শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করছেন? বিজ্ঞানী প্লাওয়ার ব্যবহার করছেন। পড়ে রাখলাম জাস্ট। ট্রাইটিকাম এস্টিভাম, এটা হচ্ছে গমের সায়েন্টিফিক নাম। গমের সায়েন্টিফিক নাম। সেটার ক্রোমোজোম সংখ্যা কত আমরা একটু আগেই দেখছি কিন্তু, যে 42টা হচ্ছে ক্রোমোজোম, আর 20টা হচ্ছে পেঁয়াজের, 16টা হচ্ছে আমাদের সরি 20টা হচ্ছে ভুট্টার। ভুট্টার কিন্তু সায়েন্টিফিক নেম কোনটা? জিয়ামাইস। বানানটা দেখে নিও একটু, বানান দরকার নাই কারণ অবজেক্টিভে তো আলটিমেটলি আমাদের জিয়ামাইস দেখলে আমরা ভুট্টায় দেখাবো, রাইট? তারপরে হচ্ছে 14 হচ্ছে পাটের, করকরাস ক্যাপসুলারিস। আর 16 হচ্ছে কিসের? আমাদের পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা। ট্রিপ্টোফ্যান নির্দেশকারী কোডন কোনটা? যে ব্যাপারটা বললাম যে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এই টাইপের প্রশ্নগুলো একটু টুকটাক মাঝে মধ্যে দিয়ে দেয়। আমার মনে হয় না তুমি যদি এটাকে স্কিপ করো তাহলে তোমার খুব বেশি ক্ষতি হবে, বরং এই এত বড় চার্ট পড়ার চাইতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, এমসিকিউ গুলো তুমি তার মধ্যে রিভিশন দিয়ে ফেলবা। তারকাকার ক্লোরোপ্লাস্ট আমরা পাই হচ্ছে জিগনেমার মধ্যে। পিথোফোরার মধ্যে, ফোরা দিয়ে মনে রাখবা যে ফোরা তো গোল গোল হয়, রাইট? সো পিথোফোরাতে গোলাকৃতির ক্লোরোপ্লাস্ট। স্পাইরোগাইরাতে স্পাইরাল অথবা সর্পিল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ইডোগোনিয়ামের মধ্যে আমরা পাই হচ্ছে জালিকা আকৃতির, জাল আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা পাই ইডোগোনিয়ামের মধ্যে। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএ কে কি বলা হয়ে থাকে? নিউক্লিওজোম বলা হয়ে থাকে। ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিন সংযুক্ত হয় তখন আমরা কি পাবো? নিউক্লিওজোম পাবো। ওকে, নিউক্লিওজোম পাবো। ওকে ফাইন। এরপরে দেখো, এরপরে কি বলা হয়েছে যে এটা দেখছি ট্রিপ্টোফ্যান, হ্যাঁ দেখছি এটা। তারপরে বলা হয়েছে ডিএনএ খণ্ড সংযোজনে কোন এনজাইম ভূমিকা পালন করে? আমরা জানি যে ওকাজাকি খণ্ডগুলোকে সংযোজনে আমাদের লাইগেজ এনজাইমটা ভূমিকা পালন করে থাকে। কোষের কোন অঙ্গাণুতে থাইলাকয়েড থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে থাইলাকয়েড। কোনটি আদিকোষী? ইকলাই বা ইশেরিচিয়া কলাই, এটা হচ্ছে আদিকোষী। তোমরা জানো যে ভিটামিন বি12, ভিটামিন বি কমপ্লেক্স, কিছু ভিটামিন কে তৈরির কাজটা করে থাকে ইকলাই। মানুষের বৃহদন্ত্রে এটা বসবাস করে থাকে। ওকে, তারপর দেখো নিউক্লিওসাইডের উপাদান কি? আমি জানি নিউক্লিওসাইডের মধ্যে পেন্টোজ সুগার থাকে আর নাইট্রোজেনাস বেস থাকে। এখানে কোনো ফসফেট থাকে না, ফসফেট যুক্ত হলে নিউক্লিওটাইড পাবো আমরা। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। কিন্তু আমরা জানি যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সব ধরনের আরএনএ তৈরি হয়। একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টা স্তর পাওয়া যায়? আমরা জানি 3টা স্তর পাওয়া যায়, যে মধ্য পর্দা সবার বাইরের স্তর, তারপরে প্রাথমিক প্রাচীর, আর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তারপরে দেখো যে কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটা সর্বপ্রথম, ব্যবহার করছেন? HLRD। ওকে, এই সায়েন্টিস্টের নাম আমি বলছি, এত ইম্পর্টেন্স দিয়ে পড়ার কোনো কিছু নাই, যেগুলা বললাম, যে নামগুলো পড়লাম জাস্ট ওগুলাই দেখে রাখো। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সহায়তা করে কোনটা? মাইক্রোটিউবিউল। ঠিক আছে, মাইক্রোটিউবিউল। সো মাইক্রোটিউবিউল মনে রাখবো সবকিছুর বিচলনে হেল্প করে। যেমন একটা কথা বলছিলাম যে আমাদের শুক্রাণুর লেজ কে তৈরি করে? উত্তর হচ্ছে কিন্তু সেন্ট্রিওল। কিন্তু শুক্রাণুর লেজের বিচলন কে করে? মাইক্রোটিউবিউল। সেম ব্যাপার আমাদের সিলিয়া ফ্লাজেলা থেকে শুরু করে, সিলিয়া ফ্লাজেলার সঞ্চালন কে করে? এই মাইক্রোটিউবিউলই করে। আবার ক্রোমোজোমের সঞ্চালনে কে হেল্প করে থাকে? মাইক্রোটিউবিউলই হেল্প করে থাকে। ওকে, একটা ব্যাপার আমরা একটু জেনে রাখি, যে হ্যাঁ, আমরা যদি প্রাণী কোষের কথা চিন্তা করি, প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবারটা কোথা থেকে আসে? প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবারটা আসে হচ্ছে সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল থেকে। এই জন্য প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটাকে বলা হয় মাইটোটিক অ্যাপারেটাস। মাইটোটিক অ্যাপারেটাস বলা হয়। অ্যাপারেটাস কিসের ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে।
কিন্তু যদি আমরা বলি উদ্ভিদ কোষে কোনটা, উদ্ভিদ কোষের মাইটোটিক অ্যাপারাটাস বলা হয়ে থাকে মাইক্রোটিউবিউলসকে। মাইক্রোটিউবিউলসকে কারণ কি তুমি কি জানো? তুমি জানো যে আমরা উদ্ভিদ কোষে সচরাচর কিন্তু সেন্ট্রিওলটা পাই না, সেখানে স্পিন্ডল ফাইবারের সূচনাটা মাইক্রোটিউবিউলসই করে থাকে। ওকে, এজন্য উদ্ভিদ কোষে মাইটোটিক অ্যাপারাটাস বলা হয় মাইক্রোটিউবিউলসকে। ডিএনএ হেলিকেজের কাজ কোনটা? ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা, আমরা এটা জানি। ডিএনএ প্রুফ রিডিং এর কাজ করে থাকে কে? ডিএনএ পলিমারেজ 3 করে থাকে প্রুফ রিডিং এর কাজ। আর রিপেয়ার কমপ্লেক্স হিসেবে কে কাজ করে? রিপেয়ার কমপ্লেক্স হিসেবে কাজ করে থাকে ডিএনএ পলিমারেজ 2। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এরপরে আসো, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে কোন ধরনের সংযোগ স্থাপিত হয়? আমরা জানি প্লাজমোডেজমাটা, এটা হচ্ছে একটু সাইটোপ্লাজমিক সংযোগ। কোনটি স্টার্ট কোডন? স্টার্ট কোডন হচ্ছে এইউজি, যেটা মূলত মেথিওনিনটাকে নির্দেশ করে থাকে। কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে আমাদের রাইবোজোম, আমরা জানি। আর গলজি বডিকে বলা হয়ে থাকে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটা যদি ইউজিএ তে পরিবর্তিত হয়, তাহলে খেয়াল করো একটা কোডের চেঞ্জ হলো, ইউজিজি থেকে ইউজিএ হয়ে গেল, এটা হচ্ছে একটা মিউটেশন বলতে পারি আমরা। ওকে, সো যখনই ইউজিএ তে পরিবর্তিত হয়ে যায় তখন কিন্তু এটা স্টপ কোডন হয়ে গেল। আমরা জানি ইউ, উয়া, উগা আর উয়াক, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। তো তখন কি হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়াটা থেমে যাবে, কারণ এটা স্টপ কোডন হিসেবে কাজ করে। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় ডিএনএ প্রতিলিপি তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? অবশ্যই আমাদের পলিমারেজ এনজাইমটার দরকার হয়। ওকে, তাহলে এই তো আমরা কোষ এবং এর গঠন থেকে আজিবুর স্যারের যতগুলা অনুশীলনী প্রশ্ন আছে সবগুলা আলহামদুলিল্লাহ সলভ করলাম। আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক হেল্প হইছো। সো ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। নেক্সটে তোমরা আর কি কি ক্লাস চাও সেটাও কমেন্ট সেকশনে জানাও, একটু শেয়ার করে দিও সবার সাথে। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।